বাংলাদেশে আসলে ট্রেডিং অনেকেই শিখাচ্ছে, সবাই খারাপ তা বলবো না, বাট ভালোভাবে যারা শিখাচ্ছে তাদের মধ্যে আমি দেখলাম অনেক কিছু ঘাটতি রয়েছে। আমি ট্রাই করব যেন ভালোর থেকেও ভালোভাবে আপনাদেরকে শেখানো যায় বা বোঝানো যায়। নতুন যে আমি ক্লাসগুলো করাবো এই ক্লাসগুলোর মধ্যে আমার থাকবে হচ্ছে ট্রেডিংয়ের একেবারে বেসিক থেকে ট্রেডিংয়ের এ থেকে জেড পর্যন্ত। আপনি কিচ্ছু জানেন না, ট্রেডিংয়ের টটও জানেন না, আপনাকে ট্রেডিংয়ে হাতে কলমে ধরে ধরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে ট্রেডিং শেখাবো। আজ পর্যন্ত কেউ ক্লিয়ার করে আপনাদেরকে বোঝায়নি বাংলাদেশে, আমি জানি না, বাট আমি আজ পর্যন্ত যতটুকু দেখলাম কেউ আপনাদেরকে ভালো করে বুঝায়নি। এই জায়গাটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট, যে কেন যে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কত ধরনের ট্রেডার হয় এবং অ্যাজ এ ট্রেডার হিসাবে আপনি কোন ধরনের ট্রেডার হবেন, এইখানে এই জিনিসটা ধারাবাহিকভাবে আমি সুন্দর করে আপনাদের জন্য নিয়ে আসছি। দেখুন, আমি জানি যে শুধুমাত্র ক্রিপ্টো ট্রেডিং, এই ক্রিপ্টোর মধ্যে যে কত ধরনের ট্রেডিং হয় এটা কিন্তু আমি এখন জানি না। আমি শুধুমাত্র জানি যে এই যে শেয়ার মার্কেট বা হচ্ছে স্টক মার্কেট ট্রেডিং, কিন্তু এটার মধ্যে যে কত ধরনের ট্রেডিং আছে এটা আমি জানি না। কিন্তু আমি জানি যে শুধুমাত্র কমোডিটি ট্রেডিং, এই কমোডিটির মধ্যে যে কত ধরনের ট্রেডিংয়ের অ্যাসেট বা কত ধরনের ট্রেডিং রয়েছে এইটা আপনি কেউ জানি না, বাট আমরা জানি যে 3-4 ধরনের শুধুমাত্র ট্রেডিং হয়। এইগুলাই কিন্তু আমাদের শেখানো হচ্ছে, বাট অ্যাকচুয়াল যেটা এটা কিন্তু আপনি কেউ জানি না। ইনশাল্লাহ আজকে আমি ওইটা আপনাদেরকে শেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি জানি রীতিমতো অনেকে অবাক হচ্ছেন যে ভাই আপনি অন স্ক্রিন এভাবে চলে আসছেন। আসলে দেখুন, আমার নিজেরও কখনো এভাবে আমি কল্পনাও করতে পারতেছি না যে আমি এভাবে অন স্ক্রিনের সামনে আসছি বা আমি আসবো। দেখুন, আসলে এটা সম্পূর্ণ ইচ্ছা হচ্ছে আল্লাহ তাআলার। যাই হোক, আলহামদুলিল্লাহ আসতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আপনাদেরকে অ্যাটলিস্ট কিছু দেওয়ার জন্য বা কিছু শেখানোর জন্য। তো আরও একটা কথা আমি ক্লিয়ার করি, অনেকে বলবেন যে ভাই স্ক্রিনের সামনে তো আসলেন ভালো কথা, বাট মাস্কটা একটু খুলে নিলে বা আপনার ফেসটা একটু দেখাইলে ভালো হতো। দেখুন, আমি একটা কথা বলি, আমি জানি এই টাইপের কমেন্ট অনেকে করে ফেলবেন, এই জন্য আগে থেকে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা মিনিট সময় নিয়ে নেব, নিজের পার্সোনাল কিছু কথা বলবো। দেখুন, আমি এভাবে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমি বিগত কয়েকটা দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে ভাই আমি 2025-এ বাংলাদেশের মধ্যে ট্রেডিংটাকে এভাবেই শিখাবো যেইটা আপনারা কখনো, যেটা পেইড কোর্সে মানুষ শিখায় ওইটা আমি ফ্রিতে শিখাবো, যেটা কখনো আপনারা নর্মালি ফ্রিতে এভাবে পাবেন না। তো ওই জিনিসটা আপনাদেরকে শিখাবো। তো আমি দেখলাম আসলে ওইভাবে শিখাইতে গেলে দেখা যাচ্ছে মোবাইলে বা মিনি স্ক্রিনে আসলে সম্ভব না। ঠিক আছে, ওই জিনিসটা যদি ওইভাবে বুঝাইতে যাই আসলে সম্ভব না, কানেক্ট হওয়া যায় না মানুষের সাথে। এখন যেরকম আপনি আমাকে দেখছেন, আমার আই কন্টাক্ট বা প্রত্যেকটা জিনিস আপনি অবজার্ভ করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, ওই সময় না ওই জিনিসটা আসলে বোঝা যায় না। তো এই ক্ষেত্রে বা এই প্রেক্ষিতে মূলত এই জিনিসটা করা। তো প্রত্যেকটা মানুষের আসলে একটা ড্রিম থাকে। তো আমার ড্রিমটা সেটা হচ্ছে আমি যেটা চাচ্ছি আর কি, সেটা হচ্ছে আমার যে ড্রিমটা ওইটা যদি কখনো ফিল আপ হয়ে যায়, আই হোপ যে ইনশাল্লাহ ফিল আপ হয়ে যাবে। যদি ওইটা হয়ে যায়, আজকে যেরকম খুবই সিম্পলভাবে, খুবই সাদামাটাভাবে যেরকম আপনাদের সামনে চলে আসলাম, এভাবে কোনো না কোনো একটা দিন আমি হুট করে এভাবে কিন্তু আমার ফেসটা কিন্তু আপনাদের সামনে এভাবে রিভিল করে ফেলবো। তবে একটা কথা বলি ভাই, আমি দেখতে এতটা সুন্দর না যে একেবারে খুব বেশি সুন্দর আপনাদেরকে অপেক্ষা করে রেখে অনেক অনেক বেশি কিছু সারপ্রাইজ দিয়ে দিব, জিনিসটা কিন্তু মোটে এমন না। আমি দেখতে এতটা সুন্দর না, বাট আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি, অবশ্যই তার সৃষ্টির প্রশংসা সবসময় করতে হবে। ওই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে করছে আল্লাহর কাছে শুকরিয়া। যেহেতু আল্লাহ তাআলা সবচেয়ে বড় ব্যাপার কি, সুস্থ রাখছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুন্দর। আমি সুস্থ আছি, এটা হচ্ছে সবচেয়ে বড় সুন্দর। বাট আমি মাস্ক পরার মেইন রিজন হচ্ছে, বা মাস্ক পরে থাকার মেইন রিজন হচ্ছে আমার একটা ড্রিম আছে। যেই দিন আমার ওই স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ, আমি নিজে থেকে, আপনারা বলতে হবে না যে রাসেল ভাই ফেস্টিভ্যালটা করে ফেলেন, আপনারা বলতে হবে না, ঠিক আছে? ওই দিন আমি নিজে থেকে ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে যেভাবে সিম্পলি আসছি ওইভাবে ইনশাল্লাহ ফেস্টিভ্যাল করে ফেলবো। যাই হোক, কাজের কথায় আসি, মেন কথায় আসি। আজকে আমরা জানবো যে ট্রেডিং আসলে বাংলাদেশে বা টোটাল ওয়ার্ল্ডে যত ধরনের ট্রেডিং রয়েছে, এই ট্রেডিং সেক্টর নিয়ে আসলে আমি সত্য কথা বলতে লজ্জা হচ্ছে যে বাংলাদেশে আসলে ট্রেডিং অনেকেই শিখাচ্ছে, সবাই খারাপ তা বলবো না, বাট ভালোভাবে যারা শিখাচ্ছে তাদের মধ্যে আমি দেখলাম অনেক কিছু ঘাটতি রয়েছে। ঘাটতি আমার মধ্যেও থাকতে পারে, তবে হয় না যে সেরার থেকেও সেরা বা ভালোর থেকেও ভালো করার চেষ্টা। আমি ট্রাই করব যেন ভালোর থেকেও ভালোভাবে আপনাদেরকে শেখানো যায় বা বোঝানো যায়। দেখুন, আজকে থেকে আমার যে ট্রেডিংয়ের লার্নিং যে ক্লাসটা, এটা হচ্ছে ক্লাস 1। তো ট্রেডিংয়ের আমার ক্লাসের মেইন টপিকটাই হচ্ছে, আমি আপনাদেরকে যদি দেখাই যে ট্রেডিংয়ের মেইন টপিকটি হচ্ছে আমার কি, দেখুন আমার মেইন টপিকটাই হচ্ছে ট্রেডিংয়ে মেইন টপিকটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং ক্লাস। ঠিক আছে, তো আমার এই ক্লাস বা নতুন যে আমি ক্লাসগুলো করাবো এই ক্লাসগুলোর মধ্যে আমার থাকবে হচ্ছে ট্রেডিংয়ের একেবারে বেসিক থেকে ট্রেডিংয়ের এ থেকে জেড পর্যন্ত। আপনি কিচ্ছু জানেন না, ট্রেডিংয়ের টটও জানেন না, আপনাকে ট্রেডিংয়ে হাতে কলমে ধরে ধরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে ট্রেডিং শেখাবো। তবে তার জন্য আপনার যেটা করতে হবে, আমার সাথে থাকতে হবে, আমার সাথে লেগে থাকতে হবে, যেই কথাগুলো বলবো ওই কথাগুলো শুনতে হবে। ঠিক আছে, যেভাবে গাইড করব এইভাবে শুনবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি একজন সফল ট্রেডার হবেন।
গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, অনেকেই বলেন যে রাসেল ভাই ক্লাসগুলো যতটুকু শর্টকাট সম্ভব ততটুকু হচ্ছে শর্টকাট করবেন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আসলে শর্টকাট করলে কি বেটার হয় নাকি আমি একটু লং করলে বেটার হয়, এই জিনিসটা আমাকে জানাবেন। তবে একটা জিনিস কি ভাই, আপনি কিন্তু টাকার খনিতে জাপ দিতে আসছেন, এখান থেকে আপনি টাকা উঠাইতে আসছেন, তো আপনাকে আমার মনে হয় না এমন কোনো শর্টকাট ওয়ে আছে। আপনি খনিতে জাপ দিলেন ঠিকই, বাট টাকা নিয়ে উঠতে পারলেন না, তাহলে তো লাভ নেই। আপনি এখানে ট্রেডিং শিখতে আসছেন, টাকার খনিতে জাপ দিতে আসছেন। তো আপনি যদি মনে করেন যে 2-4-5 মিনিট আসলে এখান থেকে খুবই শর্ট টাইমের মধ্যে আমি শিখাই ফেলবো, জিনিসটা আসলে সম্ভব না। আপনি জাপ দিলেন ভালো কথা, কিন্তু ওইখান থেকে টাকাগুলো যে কীভাবে উঠাবেন ওই প্রসেসটা যদি আপনি না জানেন, তাহলে আপনি জেনে কী হবে? আপনি জানেন যে এটা টাকার খনি, জেনে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তার জন্য আপনাকে এখানে টাইম দিতে হবে। তবে হ্যাঁ, আমি ট্রাই করব যতটুকু সম্ভব শর্টকাটে সুন্দরভাবে বোঝানো যায়, আউল ফাউল কথা কম বলবো। যাই হোক, মেইন পয়েন্টে আসি আমরা। মেইন পয়েন্টে আসি। আর অনেকে হয়তো কষ্ট পেতে পারেন যে রাসেল ভাই আপনার থেকে এটা আশা করিনি, আপনি হুট করে এত সিম্পলভাবে এভাবে হচ্ছে হুট করে অন স্ক্রিনে চলে আসবেন। ভাই দেখেন, আমার বাড়ি গাড়ি যা আছে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমার এসব কল জিনিস আপনাকে দেখায় কোনো লাভ নাই, কোনো লাভ আছে? আপনি দেখবেন, আপনি লোভে পড়বেন, 2 দিন পরে আপনি নিজেও আমার মতো হুট করে যে রাসেল ভাইয়ের মতো আমি একদিনে হয়ে যাবে ডিপোজিট করবেন, দেন হচ্ছে আপনি লুজার হবেন। তো আমার তো এটা চাওয়া পাওয়া নাই যে আপনাকে এখানে ধ্বংস করব। আমার কথা হচ্ছে যেভাবে শেখার কথা, আমি এখানে অনেক কষ্ট করে আসছি, অনেক কষ্ট করে আজকে এসে জায়গায় দাঁড়াইছি আপনাদের সামনে। তো আমি চাই আপনারা যেন ওই কষ্টটা করে আসেন, ওই পরিশ্রমটা করে আসেন। কষ্ট বলবো না, বাট আমার মতো পরিশ্রমটা আপনি করেন, ঠিক আছে? যে আমি যেরকম একেবারে অনেক কষ্ট করে আসছি আমি বলবো না আপনি ওইরকম কষ্ট করেন, বাট অ্যাটলিস্ট পরিশ্রমটা করেন, আপনার সময়টা এখানে দেন, এটাই হচ্ছে আমার চাওয়া। এছাড়া অন্য কিছু না, সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। তো ফার্স্ট অফ অল আমরা জানবো ট্রেডিংটা কি। আমি জানি এটা আপনারা জানেন, তারপরে যেহেতু একেবারে বেসিক ক্লাস থেকে শুরু করতেছি, ইনশাল্লাহ শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে শেখানোর ট্রাই করবো বা জানার ট্রাই করবো। ফার্স্ট অফ অল হচ্ছে যেই কোনো একটা অ্যাসেট ধরেন, এটা যেই কোনো একটা কিছু, যেই কোনো একটা কি, এটা ধরেন এটা যে কোনো একটা অ্যাসেট। এখন এই অ্যাসেটটা রিয়েল লাইফও হইতে পারে বা অনলাইনেও হইতে পারে বা ভার্চুয়াল লাইফ যেটাই বলেন, ঠিক আছে? যেই কোনো একটা অ্যাসেটকে বা যেই কোনো একটা বস্তুকে ফান্ডামেন্টাল বা হচ্ছে টেকনিক্যালি অ্যানালাইসিসের মাধ্যমে বা সেল করাকে মূলত ট্রেডিং বলে। একটু ক্লিয়ার করে দিচ্ছি বিশ্লেষণ করে। আমি জানি এখানে অনেকেই নতুন আছেন এই জন্য, আর যারা পুরাতন, যারা আমাকে আগে থেকে ফলো করে তারা কিন্তু জানে। তো যেটা আমি বললাম, যেই কোনো একটা অ্যাসেটকে টেকনিক্যালি কি আমরা জানি, গত বছরের মার্কেটে এখানে ছিল, এই মার্কেটের প্রাইস এখানে ছিল, বা এই অ্যাসেটটার প্রাইস এখানে ছিল, এরপরের বছরের গত বছরের আগের বছরের প্রাইস এখানে ছিল, এই বছর এখানে হচ্ছে, তার মানে আগামী বছর হয়তো বা এখানে বা এখানে হইতে পারে। এটা হচ্ছে কি টেকনিক্যাল ব্যাপার স্যাপার, যে টেকনিক্যাল জিনিসপত্র দেখি অ্যানালাইজ করা। আর ফান্ডামেন্টাল কি? ফান্ডামেন্টাল হচ্ছে এই কোম্পানিটা ভালো বা এই অ্যাসেটটার গুণগত মান ভালো, এই অ্যাসেটটা যদি আমি ইনভেস্ট করি বা ট্রেড করি লং টার্মে গিয়ে আমার ভালো কিছু হইতে পারে। ফান্ডামেন্টালি হচ্ছে বা মৌলিকভাবে আমি অ্যানালাইজ করাকে মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইজ বলে। তো এই দুইভাবে অ্যানালাইজ করে যেই কোনো একটা অ্যাসেটকে রিয়েল লাইফে বা হচ্ছে অনলাইনে বা ভার্চুয়ালি আপনি হচ্ছে বাই বা সেল করাকে মূলত ট্রেডিং বা ইনভেস্টিং বলে বা ইনভেস্টমেন্ট বলে। একেবারে ক্লিয়ার। আমার মনে হয় না এর থেকে সহজভাবে কেউ আপনাকে বুঝাইতে পারবে বা শিখাইতে পারবে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা আসবো নেক্সট টপিক। সেটা হচ্ছে কি, দেখুন এই জায়গায় আসলে না আমরা অনেকে পেশে যাই। অনেকেই মনে করি ভাই মানে ট্রেডিং মানে হচ্ছে ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি, কমোডিটি, এই সেই এগুলাই, এর বাহিরে আর কিছু নয়। বাট না, অ্যাকচুয়াল জিনিসটা আজ পর্যন্ত আমরা জানি না যে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে ট্রেডিং আসলে কেমন হতে পারে বা ট্রেডিংয়ের অ্যাসেট কোনগুলো বা কেমনি কী হয়, এভরিথিং আমরা কখনোই আজ পর্যন্ত কেউ ক্লিয়ার করে আপনাদেরকে বুঝায়নি বাংলাদেশে। আমি জানি না, বাট আমি আজ পর্যন্ত যতটুকু দেখলাম কেউ আপনাদেরকে ভালো করে বুঝায়নি। হয়তো আমি হয়তো না দেখতে পারি, কেউ মাইন্ড করবেন না, হয়তো আবার এমনও থাকতে পারে যে না দেখাইছে, বাট আমি এটা বলতেছি, নেগেটিভ নেওয়ার দরকার নাই। বাট আমার চোখের সামনে এখন পর্যন্ত পড়েনি যে এইভাবে হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে বুঝাইছে। দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি খেয়াল করেন, এখানে আমি কি লিখছি, এগুলো কিন্তু আমি নিজে প্রত্যেকটা জিনিস রাতে জেগে জেগে আপনাদের জন্য কষ্ট করে যেন আপনাদেরকে সুন্দর করে শিখাইতে পারে। আমি চাইলে কিন্তু এসে মুখস্থ বলতে পারতাম, বাট না, আমি চাচ্ছি আপনারা যেন দেখে, আমি যে বললাম না যে অন স্ক্রিনে আসার আমার একটাই উদ্দেশ্য, যে আমি অফ স্ক্রিনে থেকে কি বলতেছি না বলতেছি আপনারা জাস্ট আমার ভয়েসটাই শুনতেছেন, বাট অন স্ক্রিনে আসলে যে এই যে একটা আই কন্ট্যাক্ট হচ্ছে আপনাদের সাথে আমার, প্লাস হচ্ছে আমি দেখাইতে পারতেছি, এইটা হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে। আর এটার জন্য আমি জিনিসগুলা সময় দিই আপনাদের জন্য ভাই আমি সময় দিচ্ছি। এখন আপনারা যদি আপনাদের জন্য আবার সময় না দিতে পারেন, তাহলে আমার আর করার কিচ্ছু থাকবে না। যেহেতু আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদের জন্য সময় দিব, শিখাবো। এখন ডিসাইড করবেন আপনি যে আপনি কি আসলে আমার সাথে আপনার জন্য সময় দিতে পারবেন কি না। আমি কিন্তু আপনার জন্য সময় দিচ্ছি, বুঝেন জিনিসটা। যাই হোক, তো আমি বলছি হোয়াট আর দ্য টাইপস অফ মেজর ট্রেডিং অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে কি, সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ট্রেডিং অ্যাসেট রয়েছে
তার মধ্যে মেজর অ্যাসেট কোনগুলা, মেজর অ্যাসেট, নট এ ট্রেডিং। আমি বলতেছি না যে মেজর ট্রেডিং কোনগুলা, আমি বলতেছি মেজর অ্যাসেট কোনগুলা। দেখুন আমি জানি যে শুধুমাত্র ক্রিপ্টো ট্রেডিং, এই ক্রিপ্টোর মধ্যে যে কত ধরনের ট্রেডিং হয় এটা কিন্তু আপনি জানি না। আমি শুধুমাত্র জানি যে এই যে শেয়ার মার্কেট বা হচ্ছে স্টক মার্কেট ট্রেডিং, কিন্তু এটার মধ্যে যে কত ধরনের ট্রেডিং আছে এটা আমি জানি না। কিন্তু আমি জানি যে শুধুমাত্র কমিউনিটি ট্রেডিং, এই কমিউনিটির মধ্যে যে কত ধরনের ট্রেডিংয়ের অ্যাসেট বা কত ধরনের ট্রেডিং রয়েছে এইটা আপনি কেউ জানি না। বাট আমরা জানি যে 3-4 ধরনের শুধুমাত্র ট্রেডিং হয়, এইগুলাই কিন্তু আমাদের শেখানো হচ্ছে। বাট অ্যাকচুয়াল যেটা এটা কিন্তু আপনি কেউ জানি না। ইনশাল্লাহ আজকে আমি ওইটা আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আসি আমরা ফরেক্স ট্রেডিং। তাহলে আমি কি বললাম, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ট্রেডিং না, আমি আবারও ক্লিয়ার করতেছি, যতগুলো অ্যাসেট রয়েছে তার মধ্যে সবচেয়ে অ্যাসেট বড় হচ্ছে ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং অ্যাসেট, স্টক বা শেয়ার মার্কেট ট্রেডিং অ্যাসেট, এরপর হচ্ছে কমোডিটি ট্রেডিং বা শেয়ার মার্কেট ট্রেডিং বা অ্যাসেট। এখন বলতে পারেন ভাই বাইনারি ট্রেডিংটা কোথায়? ভাই বাইনারি ট্রেডিং কি তাহলে ট্রেডিং না? ডেফিনেটলি বাইনারি ট্রেডিংও ট্রেডিং, বাট বাইনারি ট্রেডিংয়ের এখানে আসার কথা না। কেন কথা না, ওইটা শেষ পর্যন্ত যদি দেখেন, শেষের দিকে গিয়ে আমি ক্লিয়ার করছি, ওইটা দেখলে বুঝতে পারবেন। বাট 100% বাইনারি ট্রেডিংও কিন্তু ট্রেডিং, ঠিক আছে। আচ্ছা এখন আমি ক্লিয়ার করতেছি এক এক করে। তাহলে আমরা ক্লিয়ার হইলাম অ্যাসেট ক্লিয়ার হইলাম। দেখবেন প্রত্যেকটা এই যে অ্যাসেটের মধ্যে কত হাজার হাজার যে আবার ট্রেডিং আছে, কত যে হাজার হাজার সেক্টর আছে এখানে, আপনি না দেখলে কল্পনাও করতে পারবেন না। তো আমি আসবো হচ্ছে এখন নেক্সট টপিকে, আপনাদেরকে হচ্ছে একেবারে ক্লিয়ার করব, সমস্যা নাই। আমরা নেক্সট টপিকে আসি। আমরা এখন জানবো হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিংটা আসলে কি? দেখুন খুবই শর্টকাট ভাষায় আমি বুঝাবো, ফরেক্স ট্রেডিংটা কি ভাই, ফরেক্স ট্রেডিংটা কি? বর্তমানে অনেক বেশি শোনা যাচ্ছে ফরেক্স ট্রেডিং নিয়ে, না? ধরেন এইটা হচ্ছে একটা $1 USD, $1, হ্যাঁ, এটা একটা $1 একটা নোট, কাগজের নোট আমরা যেটাকে বলি না, কাগজের নোট, সেম টু সেম $1 একটা কাগজের নোট, বোঝানোর সুবিধার্থে এটা বলতেছি। আর এইদিকে হচ্ছে ধরেন এইটা 100 টাকার, হ্যাঁ 100 টাকার, এটা হচ্ছে 100 টাকার একটা নোট বাংলাদেশি টাকায়, ঠিক আছে। এটা হচ্ছে টাকা, ঠিক আছে। এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে ডলার, ঠিক আছে। এটা হচ্ছে ডলার, হ্যাঁ, এটা ডলার আর এটা হচ্ছে টাকা। এখন দেখেন আমার কাছে ধরেন 100 টাকা আছে, বাট আমি চাচ্ছি US ডলারের যে $1 আছে, এই $1কে আমি বাই করার জন্য। এখন ধরেন ফর এক্সাম্পল এই USD $1 দাম হচ্ছে 100 টাকা, USD এই $1 দাম হচ্ছে বাংলা টাকায় কত? 100 টাকা, বুঝেন জিনিসটা, 100 টাকা। এখন আমি যদি এই $1 বাই করি এই 100 টাকা দিয়ে, কয় ডলার বাই করলাম? $1 যদি বাই করি 100 টাকা দিয়ে, তাহলে কি হচ্ছে, আমি বাংলাদেশি টাকার বিনিময়ে US ডলার বাই করলাম, আর অপর দিক থেকে কেউ একজন US ডলারের বিনিময়ে বাংলাদেশি টাকা বাই করলো। তার মানে কি, এখানে একটা দেশের কারেন্সির বিনিময়ে অন্য একটা দেশের কারেন্সি বাই বা সেল করলো। ইনি যদি বাই করে ইনি সেল করলো, ইনি যদি সেল করে ইনি বাই করলো, তাই না? তার মানে কি, যেই কোনো একটা দেশের কারেন্সির বিনিময়ে অন্য একটা দেশের কারেন্সি বাই বা সেল করাকে মূলত ট্রেডিং, ফরেক্স ট্রেডিং বা ইনভেস্টিং বলে বা ইনভেস্টমেন্ট বলে, যাই বলেন একই জিনিস, ঠিক আছে। আচ্ছা এতটুকু তো আমরা বুঝলাম, এতটুকু আমরা ক্লিয়ার না? এই যে আমি যে 100 টাকা দিয়ে যে একটা ডলার কিনলাম, একটা ডলার যে আমি কিনলাম, দেখা যাচ্ছে আমার এখানে 110 টাকা হইলো। কীভাবে হইলো? আমি দেখা যাচ্ছে 100 টাকা দিয়ে $1 কেনার পরে আমি 10 দিন অপেক্ষা করলাম, 10 দিন পরে এই $1 দাম গিয়ে দাঁড়াইলো বাংলাদেশি টাকায় 110 টাকা। এখন একটা জিনিস চিন্তা করেন, মাত্র 10 দিনে আমি 100 টাকা ইনভেস্ট করে আমি প্রফিট করলাম কত প্রফিট করলাম? 10 টাকা কিন্তু আমি প্রফিট করলাম। তাহলে কি, এই যে এক দেশের কারেন্সির বিনিময়ে অন্য দেশের কারেন্সি বাই সেলের মাধ্যমে প্রফিট বা লস করাকে মূলত ফরেক্স ট্রেডিং বলে। ক্লিয়ার না? খুবই ক্লিয়ার। তো শুধুমাত্র যে এভাবে যে আপনি ফরেক্স ট্রেডিং হয় জিনিসটা কিন্তু এমন না, ডিপলি সামনের দিকে আছে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। দেন হচ্ছে আমরা আসবো ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং, ঠিক আছে। দেখুন এই জিনিসটার নাম অনেকে শুনে থাকবেন, ক্রিপ্টো কারেন্সি। খেয়াল যদি করেন, কারেন্সি শব্দটা কিন্তু এখানে রয়েছে, কারেন্সি, তাই না? মানি বুঝাচ্ছে। আচ্ছা, তো কারেন্সি একটু আগে আমি জানলাম কারেন্সি কি, যে কোনো দেশের বিভিন্ন কারেন্সি হয়ে থাকে, প্রত্যেক দেশে আলাদা আলাদা কারেন্সি থাকে, বাট এইটা কিন্তু কোনো দেশের ইন্ডিভিজুয়াল কোনো কারেন্সি না। ক্রিপ্টো কারেন্সি হচ্ছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড একটা কারেন্সি, যেটা ইন্টারন্যাশনাল একটা কারেন্সি, যেটা আপনি প্রত্যেকটা দেশে আপনি ইউজ করা যাবে। তবে প্রত্যেকটা দেশে ইউজ করা গেলেও প্রত্যেক দেশে ইউজ করার এরকম
লিগেল কোনো পারমিশন নেই। অনেক দেশে রয়েছে এখন পর্যন্ত এটা ইলিগেল, বাট আপনি চাইলে ইলিগেলি ইউজ করতে পারবেন, লিগেল কোনো পারমিশন নেই, ঠিক আছে, বাট ইউজ করা যায় প্রত্যেকটা দেশে। তো যেটা বলতেছিলাম, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমন একটা কারেন্সি যেটা আপনি কখনো মানে কাগজের নোট আমরা যেরকম হাত দিয়ে টাচ করতে পারি, একজন থেকে আরেকজনে আমরা ট্রানজ্যাকশন করতে পারি বা হচ্ছে ট্রান্সফার করতে পারি, এটা কখনো হাতে ছোঁয়া যায় না। আপনি টাচ করতে পারবেন না, দেখা তো দূরের কথা, টাচ করা তো দূরের কথা, দেখতেও পারবেন না। এটা শুধুমাত্র ভার্চুয়াল লাইফেই থাকে, রিয়েল লাইফে কখনো আসে না। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই তাহলে সহজভাবে বুঝবেন জিনিসটা। ধরেন আমরা যে বিকাশ, আমি যদি আপনাদেরকে বোঝাই বিকাশ, এরপরে হচ্ছে নগদ, হ্যাঁ বিকাশ নগদ, এরপরে এই টাইপের যে সিস্টেমগুলো আছে রকেট, আরও অনেক কিছু আছে, এগুলো কিন্তু ই পেমেন্ট সিস্টেম। এগুলোতে ধরেন হচ্ছে আমি একটা বই কিনবো, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমি একটা বই কিনবো, দাম হচ্ছে 200 টাকা, বুঝেন, একটা বই কিনবো দাম হচ্ছে 200 টাকা। এখন আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নেই, আমার নগদে ধরেন বা বিকাশে ধরেন আমার 200 টাকা আছে, এই বিকাশে 200 টাকা আছে। এখন যার থেকে আমি বইটা কিনছি তাকে আমি বললাম, ভাই আমার কাছে তো ক্যাশ টাকা নেই, আমি আপনাকে বিকাশে টাকা দিয়ে দিচ্ছি। ও বললো তো ঠিক আছে দিয়ে দেন, সমস্যা নেই। তখন কীভাবে দিলাম, ওই মানুষের কাছে অবশ্যই একটা নগদ বা বিকাশ অ্যাকাউন্ট আছে, আর যার কারণে আমি তাকে যখন নগদ বা বিকাশ থেকে টাকাটা সেন্ড করলাম, সে কিন্তু রিসিভ করে ফেললো। এটা হচ্ছে মূলত ই পেমেন্ট সিস্টেম, তাই না, যেটা হচ্ছে হাতে ছোঁয়া যায় না, বাট হচ্ছে আমি ট্রান্সফার করতে পারি, আমি ম্যান টু ম্যান এটা ইউজ করতে পারি। তো অনেকটাই সিমিলার হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সিটা, যেটা আপনি শুইতে পারবেন না, বাট আপনার যেই কোনো প্রয়োজনে ওই মানুষটার কাছে যদি সেম জিনিসটা থাকে, যে সেম এক্সচেঞ্জারটা যদি থাকে, সে যদি ওইটাকে গ্রহণ করতে চায় যে ভাই আমি নিব, সমস্যা না, আমি এটাকে আবার মানিতে কনভার্ট করব, তাহলে সে নিতে পারে, ঠিক আছে, যদি তার ইচ্ছা হয় সে কিন্তু এইভাবে ইউজ করতে পারে। তবে আমি একটা কথা বলি, এই ক্রিপ্টোকারেন্সি যারা হচ্ছে বর্তমানে ক্রিপ্টোকারেন্সিকে গুরুত্ব দিচ্ছে না, লিখে রাখতে পারেন খাতা এবং কলমে, এই ক্রিপ্টোকারেন্সি এক সময় মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট কারেন্সি হবে। বর্তমানে আমরা যে নোটগুলো ইউজ করছি না, লিখে রাখেন, আগামী 100 বছর পরে এই কারেন্সি আর ইউজ হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখেন। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে ক্রিপ্টোকারেন্সি যেটা, তাহলে এইটা হচ্ছে মূলত অনেকটা সিমিলার সিস্টেম। এখন ক্রিপ্টোকারেন্সি হচ্ছে মূলত এমন একটা সিস্টেম যেটা হচ্ছে ব্লকচেইন টেকনোলজিতে হয়। ক্রিপ্টোকারেন্সি কখনোই আপনার মানে আমি আপনাকে যদি বলি, বিকাশে যে এই যে আমি লেনদেন করলাম, ধরেন আমি আমার থেকে এটাকে দিলাম, এখানে মধ্যস্থ যে মিডলম্যানটা আছে, মানে মিডলম্যানকে ধরেন বিকাশের যে ওনার আছে বা হচ্ছে মালিকানাধীন যারা রয়েছে, তারা কিন্তু জানে আমি কার কাছ থেকে কার কাছে টাকাটা পাঠাইলাম। বাট আপনি যদি এই বিটকয়েনে বা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনি কোনো লেনদেন করেন, এখানে মিডলম্যান কখনোই জানতে পারবে না যে আপনি কার কাছে টাকাটা পাঠাইছেন, কখনোই জানতে পারবেন না, এটা সম্ভব না। ক্রিপ্টোকারেন্সিতে আপনি চাইলে 1 মিনিটের মধ্যে কয়েক লক্ষ ডলার অন্যর কাছে ট্রান্সফার করে দিতে পারবেন, ইভেন কি বাইরের রাষ্ট্রে যে কোনো জায়গায়। বাট আপনি চাইলেই কিন্তু একটা বিকাশে বা নগদে চাইলে কয়েক লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন না, আর ওইখানে কয়েক লক্ষ কোটি টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন, আপনাকে কেউ জবাব দিয়ে যাবে না বা চাওয়ার সুযোগ নেই, কারণ এখানে থার্ড পার্সন না, এটা হচ্ছে টোটালি একটা ব্লকচেইন টেকনোলজি। এখন যদি বলেন যে ভাই ব্লকচেইন টেকনোলজি কি বা ডিসেন্ট্রালাইজ জিনিসটা কি, ডিসেন্ট্রালাইজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে কারো সেন্ট্রালিং সিস্টেম থাকে না বা কেউ কন্ট্রোল করতে পারে না, ওইটাকে হচ্ছে ডিসেন্ট্রালাইজ বলে, খুবই শর্টকাট ভাষায় বললাম আর কি, ওইটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। তো ক্রিপ্টোকারেন্সি এরকম হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখন ক্রিপ্টোকারেন্সি কিন্তু মূলত আমি যদি বলি, ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেকগুলো রয়েছে। আমি যদি বলি যে কয় ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে, দেখুন কয়েক লক্ষ ক্রিপ্টোকারেন্সি কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডে হচ্ছে রয়েছে। তার মধ্যে জনপ্রিয় আমি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির নাম বলি, আমার মনে হয় আপনারা সবাই চিনে থাকবেন। বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোলোনা, ডজকয়েন, এই টাইপের অনেক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেইগুলো দিয়ে অনেকে কিন্তু খুব ভালো একটা লেনদেন করে থাকে। এখন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে ক্রিপ্টোকারেন্সি মূলত কিন্তু 2 ধরনের হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি কয়েন 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মিম কয়েন আর একটা হচ্ছে অল্ট কয়েন। এখন যদি বলেন যে ভাই মিম কয়েন কেমন বা অল্ট কয়েন কেমন, এটা যদি বুঝাইতে যায় ভাই, এটা মোটামুটি 1 ঘন্টার একটা শুধুমাত্র এটার উপরে ক্লাস নিতে হবে। তো আমি চাচ্ছি না, যেহেতু আজকে হচ্ছে বেসিক ক্লাসে আমি এতটুকু দিতে চাচ্ছি না আপনাদেরকে, শুধু এতটুকু মাথায় রাখেন। ক্রিপ্টোকারেন্সি আমি আরেকটা কথা বলি ভাই, 2008 সালে প্রথম যখন ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় কয়েন সেটা হচ্ছে বিটিসি বা হচ্ছে বিটকয়েন, যেটা হচ্ছে কি বিটিসি, যেটা হচ্ছে সবচেয়ে বড় কয়েন। 2008 সালে যখন 2008 সালে যখন হচ্ছে এই বিটকয়েন আসে, ওয়ার্ল্ডে যখন আসে, প্রথম যখন আসে, ওইটার প্রাইস ছিল তখন সম্ভবত $0.004, মানে কয়েক সেন্ট মাত্র। মানে তখনকার সময় আপনি চিন্তা করলে দেখা যাচ্ছে হয়তো একটা সিঙ্গারা বা সমোসার টাকা এরকম আর কি। তো তখনকার সময় একটা ক্রিপ্টোকারেন্সি বা কয়েকটা বিটকয়েন যারা কিনে বাই করে রাখছে, তারা কিন্তু বর্তমানে কোটিপতি।
একটু যদি চিন্তা করেন 2008 সাল থেকে এখন পর্যন্ত এক একটা বিটকয়েনের দাম তখন কয়েক পয়সা কয়েক টাকা ছিল, আর বর্তমানে দাঁড়িয়ে ওই একটা বিটকয়েন কয়েক কোটি টাকা। কল্পনা করতে পারেন একবার যে কেমনে সম্ভব ভাই? তো যাদের তখন যারা হচ্ছে এটার উপরে বুঝতো বা জানতো তারা কিন্তু বাই করে রাখছে, আজকে তারা কয়েক কোটি টাকার মালিক বা হাজার হাজার কোটি টাকার মালিক, এরকমও মানুষ কিন্তু রয়েছে। কোনো একজন ব্যক্তি 10,000 বিটকয়েন একসাথে কিন্তু বাই করে। তো তার অবস্থাটাকে ভাই চিন্তা করেন, আমি আপনি কোথায় আর ও কোথায়, তাই না? তো যাই হোক, এই হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ব্যাপার স্যাপার। আর এর ভিতরে কীভাবে ট্রেড করতে হয় আসতেছি সামনে, ওয়েট করেন। ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস হচ্ছে ইনশাল্লাহ জেনে যাব, ঠিক আছে? শুধু একটু সময় দেন, ক্লিয়ার করব। দেন হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট ট্রেডিং। এই জিনিসটা আমরা অনেকেই পরিচিত, কিন্তু এটার সাথে অনেকে কিন্তু পরিচিত। হ্যাঁ, তো এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেট জিনিসটা হচ্ছে, আমি যদি বুঝাইতে যাই, এটা আসলে বাংলাদেশে যদিও এতটাও পরিচিতি পাইনি, পরিচিতি আছে বাট এতটাও জনপ্রিয় না। জনপ্রিয় বলবো না, ঠিক জনপ্রিয় তো আছে, বাট বাংলাদেশে এটার পজিশন এত ভালো না। এখানে অনেক খারাপ কিছু হয়ে থাকে বাংলাদেশে বিশেষ করে আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমি বলি শেয়ার মার্কেট বা হচ্ছে স্টক মার্কেট জিনিসটা কি। ধরেন এবিসি যে কোনো একটা কোম্পানি, আচ্ছা এবিসি না, আমি একটা বড় কোম্পানির উদাহরণ দিই। ধরেন হচ্ছে একটা টাটা কোম্পানি, হ্যাঁ, এটা ছোট একটা কোম্পানি। আমরা জানি যে এটা খুব ভালো একটা কোম্পানি বা অনেক বিগেস্ট একটা কোম্পানি। এখন এই কোম্পানি ধরেন এখানে একটা অ্যাসেট করবে, এই অ্যাসেটের ভ্যালু 10 কোটি টাকা, ফর এক্সাম্পল 10 কোটি টাকা। এখন কোম্পানি চাচ্ছে কি, এই যে অ্যাসেটটা সে করবে, এই অ্যাসেটটা করার জন্য যদিও তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা রয়েছে, কয়েক হাজার কোটি টাকা রয়েছে, বাট সেগুলো অলরেডি সে ইনভেস্ট করে ফেলছে। এখন ধরেন এই ইনভেস্টটা ধরেন 10 কোটি না, 10 কোটি কম হয়ে যায়, ধরেন 100 কোটি টাকা, 100 কোটি টাকা, তাহলে জিনিসটা সহজে বুঝবেন আর কি। 100 কোটি টাকা, এখন সে চাচ্ছে যে কি, এই যে অ্যাসেটটা সে করবে, বাট সে একা এটা আসলে তার পক্ষে এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না, বাট সে চাচ্ছে এইটাকে বিভিন্ন শেয়ারের মাধ্যমে করে এই অ্যাসেটটাকে সে সম্পূর্ণ করতে। এখন ধরেন তারা এখানে টোটাল যে অ্যাসেটটা, এটার ভ্যালু কত বললাম আমি? 100 কোটি টাকা। এখন এইটা হচ্ছে ধরেন তার এই অ্যাসেটটা। এখন এই অ্যাসেটটাকে আমি যদি আপনাদেরকে দেখাই একটু, তাহলে জিনিসটা বুঝতে পারবেন সহজে। এই অ্যাসেটটা ধরেন এটা হচ্ছে টোটাল 100% শেয়ার বা হচ্ছে 100টা শেয়ার এখানে। এখন কোম্পানি বললো কি যে আমি বাই 50% শেয়ার আমি রেখে দিব, আমি 50% শেয়ার, সে চাচ্ছে টোটাল অ্যাসেটটা করবে, বাট 50% শেয়ার এটা 100% শেয়ার না। 50% শেয়ার ধরেন সে নিজের জন্য রেখে দিবে, আর বাকি 50% সে শেয়ার বিক্রি করবে। কারণ হচ্ছে কি, এখানে যদি 100 কোটি লাগে, সে 50 কোটি তার কাছে অ্যাভেলেবল রয়েছে, আর 50 কোটি সে শেয়ারের মাধ্যমে আনবে। এখন তার মানে কি, এই 50% যে শেয়ার বা 50%, 50টা যে শেয়ার সে বিক্রি করবেন, এটা নিজের জন্য রেখে দিবে, বাকি 50টা সে বিক্রি করবে। এখন ধরেন আমি আপনি যদি এরকম একটা বড় কোম্পানির সাথে যদি যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে পারি, কারণ তারা তো বিজনেস করছে, আমি যদি তাদের সাথে একটা বিজনেস করতে পারি, তাহলে সেই কোম্পানিটার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে সে কিছু ভালো কিছু করবে, কারণ সে অলরেডি পপুলার একটা কোম্পানি, ভালো কিছু করবে, এটাই তো তার স্বাভাবিক। এখন আমি আপনি চাইলে কিন্তু দেখেন একটা জিনিস কি, ধরেন আমি হচ্ছে ভাই এই জায়গায় অজপাড়া একটা গ্রামে থাকি, হজবরল একটা অবস্থা, আমি একেবারে হতভাগা একটা মানে মানুষ, আমি ভাই এই কোম্পানির তো দ্বারের কাছ দিয়ে আসতে পারবো না। এখন আমিও জানি না যে এই কোম্পানির একটা শেয়ার বিক্রি হবে, এবং আমার ইচ্ছা যে আমি কোনো একদিন শেয়ার মার্কেটের মতো একটা জায়গায় একটা শেয়ার কিনবো, কিন্তু আমি কি জানি ভাই এত বড় একটা কোম্পানি একটা শেয়ার বিক্রি করবে? আমি জানি না, কারণ কোম্পানি এভাবে পাবলিসিটি করতেছে না। আর আমার মতো যে একটা মানে অবাগা যে ব্যক্তি এখানে বসে আছে এই কোম্পানির বা যে কোনো একটা শেয়ার কিনবে, এটাও কি তার মতো কোম্পানি জানে? ভাই তার কাছে তো আমি কিছু না, সে অলরেডি কয়েক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সে টাকার উপরে ঘুমায়, আর আমি আসি নর্মালি। তাহলে আমি তো জানি না, বা সেও জানে না যে আমার মতো একটা হতবাগা শেয়ার কিনবে, তাই না? এখন এই শেয়ারগুলো তাহলে কোম্পানি কীভাবে বিক্রি করবে? দেখুন, এখান থেকে যে 50% যে শেয়ার, এইটা কোম্পানি কিনতে পারবে ইন্ডিভিজুয়ালি খুঁজে 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 খুঁজে, কে কিনবে ভাই আমার শেয়ার আসো, কে কিনবে ভাই আমার শেয়ার আসো। এভাবে তো ওই কোম্পানির বিক্রি করা সম্ভব না, কারণ ভাই তার তো সময় নাই অ্যাভেলেবেল। সে অন্য জায়গায় টাইম দিচ্ছে, অন্য জায়গায় টাইম দিয়ে সেই টাইম ইকুয়ালটা মানি বাইর করতেছে। আর তার এত সময় নেই যে এখানে 50টা শেয়ার বিক্রি করার জন্য সে মানুষের কাছে খুঁজে খুঁজে বলবে যে ভাই আপনি নেবেন কিনা, আপনি নেবেন কিনা। তো সেটা সে যেটা করে, যেহেতু আমিও চাইলে শর্টকাটে এইভাবে কোম্পানির থেকে শেয়ার নেওয়া সম্ভব, কিন্তু আমিও জানি না এই কোম্পানির শেয়ার বিক্রি করবে, বা এই কোম্পানিও জানে না যে আমার মতো একজন অজপাড়াগায়ের একজন মানুষ এই কোম্পানির আমি হচ্ছে শেয়ার কেনার জন্য বসে রয়েছি। তো কোম্পানি যেটা করবে, এই যে 50% শেয়ার না, এই 50% শেয়ারটাকে সুন্দর মতো এসে যেই কোনো শেয়ার এক্সচেঞ্জে এসে দিয়ে দিবে, বলবে যে ভাই আমার কাছে এই যে 50টা শেয়ার আছে, তুমি আমার এই 50টা শেয়ার তুমি বিক্রি করে দাও, এই 50টা শেয়ার কি বিক্রি করে দাও, তার বিনিময়ে তুমি আমার থেকে একটা কমিশন পাবা। সে এখান থেকেও পাবে, আবার ওই দিক থেকেও পাবে। কীভাবে পাবে আমি বলতেছি। ধরেন এই যে 50টা শেয়ার,
এটা কোথায় দিল? শেয়ার এক্সচেঞ্জকে দিল। শেয়ার এক্সচেঞ্জ কি করবে? এই 50টা শেয়ার, এখন আমি জানি যে বাংলাদেশ বা যে কোনো কান্ট্রিতে, প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু শেয়ার এক্সচেঞ্জ থাকে। এক্সচেঞ্জারগুলো যেটা করে, প্রত্যেকটা কোম্পানির শেয়ারগুলো তারা রিসিভ করে, প্লাস হচ্ছে ওই এক্সচেঞ্জারের মাধ্যমে এসে আমার আপনার মতো যারা রিটেলার যারা আছে তারা কিন্তু এখান থেকে শেয়ার বাই বা সেল করে থাকে। এবার আমিও জানি যে এই শেয়ার এক্সচেঞ্জে গেলে আমি যে কোনো কোম্পানির শেয়ার পাবো, এবং এও জানে যে শেয়ার এক্সচেঞ্জের কাছে গেলে যেই কোনো এখানে বায়ার বা সেলার রিটেলার পাওয়া যাবে। যার কারণে হচ্ছে সেও কষ্ট করে আর আমাকে খুঁজে না এখানে এসে, আর আমিও কষ্ট করে এই কোম্পানিকে খুঁজতে হচ্ছে না। আমিও আসলাম এর কাছে, এও আসলো হচ্ছে এর কাছে, আমিও আসলাম এর কাছে। ঠিক আছে, যখন দুজনের কাছে একসাথে আসলাম তখন আমি বললাম যে ভাই আপনার কাছে কোন কোন কোম্পানির শেয়ার আছে আমাকে দেখান। সে দেখাইলো যে টাটা কোম্পানি, এই কোম্পানি, অমুক কোম্পানি, টয়োটা কোম্পানি, বাটা কোম্পানি, এই শেয়ার আছে, আপনি নেন, এতগুলো শেয়ার আছে। তখন দেখা যাচ্ছে আমার কাছে অ্যাবিলিটি আছে 2টা শেয়ার কিনার, আমি এখান থেকে এই একটা শেয়ার, এই একটা শেয়ার নিয়ে নিলাম। আর তার বিনিময়ে সেটা কি করবে? এই এক্সচেঞ্জ কোম্পানি এটার থেকে কিছু কমিশন নিবে, আমার থেকেও কিছু কমিশন নিবে, কারণ সে তো পরিশ্রম করতেছে মিডলম্যান হিসাবে, তার কিছু দরকার আছে না? আর যেটা হচ্ছে এই এক্সচেঞ্জারটা করে থাকে মিডলম্যান হিসাবে। ঠিক আছে, তাহলে একটা শেয়ার কীভাবে বাই সেল করতে হয় বা কীভাবে আমরা নিব, এটার মাত্র হচ্ছে আমি বেসিকটা আপনাদেরকে বুঝাইলাম শর্টকাটে, বাট এর মধ্যে আরও ডিপলি কিছু জিনিস আছে। আমি হালকা একটু সামান্য করে আপনাদেরকে বুঝাই দিই, এতটাও ডিপলি না, যতটা ডিপলি বুঝাইলে ভাই আপনাদের আবার মাথা উলে যাবে, ওইভাবে দিব না, সমস্যা নাই, ওয়েট করেন। আচ্ছা, যেটা বললাম এটা হচ্ছে শেয়ার এক্সচেঞ্জ। এখন শেয়ার এক্সচেঞ্জ বাংলাদেশে যেমন হচ্ছে, আমি যদি বলি ওয়ার্ল্ডে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু অনেকগুলো শেয়ার এক্সচেঞ্জ রয়েছে, যেমন বাংলাদেশে কিন্তু 2টা শেয়ার এক্সচেঞ্জ রয়েছে। তার মধ্যে একটা কি? তার মধ্যে একটা হচ্ছে ডিএসসি আর একটা হচ্ছে সিএসসি। ডিএসসি মিনিং হচ্ছে কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর সিএসসি মিনিং হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই 2টা হচ্ছে টোটাল এক্সচেঞ্জ রয়েছে। ঠিক আছে, এখন এই এক্সচেঞ্জগুলোর মধ্যে আমি যেটা বললাম যে এক্সচেঞ্জে এসে কিন্তু আমরা যে কোনো একটা জিনিস বাই সেল করতে পারি। ঠিক আছে, এখন এই এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আবার ইন্ডেক্স রয়েছে, মানে যে কোনো একটা জিনিস কোম্পানির, আচ্ছা এই ইন্ডেক্সের মধ্যে যেটা হয় যে, যেমন এখানে এটা কিন্তু ইন্ডেক্স, এটা সবটা কিন্তু ইন্ডেক্স। হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য ভাই অনেক কষ্ট করে জিনিসগুলো কিন্তু তৈরি করছি। ওই যে বললাম অন স্ক্রিনে হাতে কলমে দড়িয়ে শেখানোর যে একটা মজা, এটা কিন্তু ভাই অফ স্ক্রিনে আমি পাই না। এটা সত্য কথা। আমার কথা হচ্ছে আমি একটা জিনিস যখন বুঝাবই, বোঝানোর মতো করে যেন আমি বুঝাইতে পারি, অ্যাটলিস্ট আমি নিজের জন্য স্যাটিসফাই যে না আমি কিছু একটা তাদেরকে অ্যাটলিস্ট দিতে পারলাম, এই জন্য হচ্ছে আমার এইভাবে করা জিনিসটা। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এইগুলো হচ্ছে ইন্ডেক্স, এগুলো টোটাল হচ্ছে ইন্ডেক্স। যেমন দেখেন বাংলাদেশের, আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেহেতু ভাই আমিও বাঙালি আপনিও বাঙালি, আপনি তো ইংলিশম্যান হলে আর আমার বাংলা কথা শুনতে আসেন নাই, তাই না? যাই হোক, তো যেটা বলতেছিলাম, যেমন বাংলাদেশে আমি যদি বলি ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেকগুলো ইন্ডেক্স রয়েছে, যেমন ডিএসসিএক্স, হ্যাঁ ডিএসসিএস, ডিএস30, এভাবে অনেকগুলো। এরপর চট্টগ্রাম এক্সচেঞ্জে যেমন সিএসসিতে অনেকগুলো ইন্ডেক্স রয়েছে। এখন যেটা হয়, এই একটা ইন্ডেক্সের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে তো 1-2টা কোম্পানি না, বা বাংলাদেশে তো 1-2টা কোম্পানি না, অনেকগুলো কোম্পানি আছে। দেখা যাচ্ছে বাংলাদেশের পপুলার 10টা কোম্পানি এই ইন্ডেক্সের মধ্যে রয়েছে, তাদের 10টা শেয়ারের যে কোনো 10টা বিগেস্ট কোম্পানির এই ইন্ডেক্সের মধ্যে রয়েছে, আবার অন্য 10টা বা 50টা কোম্পানির শেয়ার এই ইন্ডেক্সে রয়েছে। তো এরকম করে ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে কিন্তু শেয়ারগুলো থাকে। তখন হয় কি, আমি এখান থেকে শুরুতে আমাকে আসতে হবে হচ্ছে ইন্ডেক্সে, যে কোন ইন্ডেক্সের মধ্যে শেয়ারগুলো রয়েছে, কোন ইন্ডেক্সের মধ্যে কোন কোন শেয়ারগুলো রয়েছে, এই জিনিসটা দেখবো। দেন হচ্ছে ওই ইন্ডেক্সের এগেইনস্টে হচ্ছে ওই এক্সচেঞ্জ থেকে আমি হচ্ছে শেয়ারটাকে বাই সেল করতে পারবো। এবং এখানেও আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে ধরেন আপনার নলেজ নাই, আপনি জানেন না শেয়ার মার্কেটের ওই শেয়ারটা ফিউচারে ভালো হবে নাকি খারাপ হবে, আপনি টেকনিক্যালি অ্যানালাইসও করতে পারেন না, ফান্ডামেন্টালিও করতে পারেন না। তখন আপনার জন্য যেটা, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নামে একটা অপশন আছে, আর আরেকটা হচ্ছে ইটিএফ। ঠিক আছে, ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডার ফান্ড। ঠিক আছে, এই 2টা অপশন তখন আছে। আপনি এই 2টা অপশন দিয়ে আপনি রিয়েল লাইফও ট্রেডিং করতে পারবেন বা ইনভেস্টমেন্ট করতে পারবেন এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে। আপনি হচ্ছে অফলাইনেও ট্রেডিং করতে পারবেন, অনলাইনেও কি ট্রেডিং করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি আবার আপনার যদি মনে হয় যে না আমার এই 2টার একটারও দরকার নাই, কারণ এই 2টা তো আপনার যখন আপনার হয়ে যখন কাজ করবে আপনার থেকে কিন্তু একটা কমিশন নেবে। আপনার যদি মনে হয় যে না আমার ইনাফ পরিমাণ নলেজ রয়েছে, আপনার তাহলে এই 2টার দরকার নাই, মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের, তখন আপনি নিজেই এসে ইন্ডেক্স থেকে ডিরেক্ট ব্রোকার হাউস থেকে অ্যাকাউন্ট খুলে শেয়ার মার্কেটে আপনি নিজেই ট্রেড করেন বা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করেন, যাই করেন আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আবার হচ্ছে স্টক মার্কেট। এখন আমি আপনাদেরকে বোঝাবো হচ্ছে, সেটা আমি আপনাকে বলি কমোডিটি ট্রেডিং। এইটা হচ্ছে আরও মারাত্মক একটা ট্রেডিং। এই জিনিসটা আসলে আমি আপনাদেরকে শুধু ভাই এই কথাটাই বলি যে আজ পর্যন্ত আমি এইভাবে যেভাবে দেখাচ্ছি, বাংলাদেশে এখন পর্যন্ত এইভাবে কেউ দেখাইছে বা শিখাইছে আপনাদেরকে আমি দেখিনি ভাই, হয়তো দেখাইতে পারে বাট আমি দেখিনি। আর যার কারণেই আমার মনে হলো যে ভাই এই মানুষগুলো, যেই মানুষগুলো হাজার হাজার টাকা দিয়ে পেইড কোর্স করতেছে, ওই মানুষগুলোকে যদি ভাই আমি ফ্রিতে কিছু দিতে পারি
তার বিনিময়ে ভাই আমি আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি কখনো কল্পনা করিনি। যে আমি বললাম না যে আমি এই জায়গায় ছিলাম ভাই, আপনারা আমাকে এই জায়গায় নিয়ে আসে পৌঁছাইছেন, এটা আমি কখনো মানে আশা করিনি। আর এটার আমি জানি না আমি যোগ্য কি না, তবে আপনারা আমাকে এখানে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমি এখন এই যে কমোডিটি ট্রেডিংয়ের জিনিসটা আপনাদেরকে বুঝাবো। এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝাই। দেখেন সুন্দরভাবে আসলে জিনিসটা ভুল হবে যে আমি জানি না কতটুকু সুন্দরভাবে বুঝাতে পারবো, বাট কতটুকু সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে মেইন জিনিস। আমি যদি খারাপও বুঝি, যদি মোটামুটি বুঝাতে পারি, আপনি যদি সহজভাবে বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো কমোডিটি ট্রেডিং, দেখুন কমোডিটি জিনিসটা হচ্ছে কি, আমি আপনাকে আগে সহজভাবে বলি, তাহলে হচ্ছে এই জিনিসগুলো দেখে মাথা আওলানোর কিছু নেই ভাই, সহজভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি সহজভাবে বুঝাচ্ছি। দেখুন কমোডিটি হচ্ছে যত ধরনের খনিজ পদার্থ এবং হচ্ছে প্রাকৃতিক যত সম্পদ রয়েছে, সেটা উদ্ভিদ হইতে পারে, প্রাণী হইতে পারে, বা হচ্ছে খনিজ পদার্থ যেগুলো এগুলো হইতে পারে। এই টাইপের যত জিনিসপত্র রয়েছে যেগুলো কেনা বেচা করা যায় রিয়েল লাইফ আর হচ্ছে ভার্চুয়াল লাইফ বা হচ্ছে অনলাইনে, এইটাকে মূলত হচ্ছে কমোডিটি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট বলে। ক্লিয়ার? তো এখন দেখুন কমোডিটি ট্রেডিংয়ের মধ্যে আসলে অনেক ধরনের ট্রেডিং রয়েছে। আমি এতটা ডিপলি বোঝানো ঠিক হবে কিনা আমি জানি না, বাট আমি দেখাই দিই। এক ধরনের কমোডিটির মধ্যে দুই ধরনের ফার্স্ট অফ অল হচ্ছে ফাংশন রয়েছে, একটা হচ্ছে সফট কমোডিটি আর একটা হচ্ছে হার্ড কমোডিটি। এটা হচ্ছে সফট, এটা হচ্ছে হার্ড। ঠিক আছে, তো হার্ড কমোডিটি কোনগুলা? যত ধরনের খনিজ সম্পদ রয়েছে তাদেরকে হার্ড কমোডিটি বলে। যেমন হচ্ছে কি এলপিজি বা হচ্ছে গ্যাস, আমরা যাই বলি খনিজ সম্পদের ভিতরে কি রয়েছে, এরপর হচ্ছে গোল্ড, লোহা, হ্যাঁ, এরপর হচ্ছে ধরেন আর কি হইতে পারে, সিলভার, কপার, তামা, অ্যালুমিনিয়াম, এই টাইপের যত হার্ড জিনিসপত্র রয়েছে ওইটাই হচ্ছে হার্ড কমোডিটি। এর মধ্যে আরও অনেক ধরনের ফাংশন রয়েছে, এগুলো নিয়ে আমি বলতে গেলে আপনি তো এখানে মুখস্থ করতে আসেন নাই, প্রয়োজন একটি স্ক্রিনশট দিয়ে রেখে নেন, পরবর্তীতে দেখে নেবেন। ঠিক আছে, তো মোটামুটি হচ্ছে কমোডিটি ট্রেডিংটা হচ্ছে মেইনলি, আমি যদি শর্টকাটে এক কথা বলি, খনিজ সম্পদ এবং হচ্ছে প্রাকৃতিকভাবে আপনার উদ্ভিদের মাধ্যমে যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি ওইটাকে মেইনলি হচ্ছে কমোডিটি ট্রেডিংয়ের অ্যাসেট বলা হয়। এখন আমরা শুধুমাত্র এই কমোডিটি ট্রেডিংটাই জানি, বাট কমোডিটি ট্রেডিংয়ের মধ্যে যে কত ধরনের অ্যাসেট রয়েছে আপনি শুনে থাকবেন, গোল্ডের অ্যাসেট, আপনারা শুনে থাকবেন যে সিলভারের অ্যাসেট, আপনারা শুনে থাকবেন যে অ্যালুমিনিয়ামের অ্যাসেট, আপনারা শুনে থাকবেন যে নিকেলের অ্যাসেট, আপনারা শুনে থাকবেন যে কপারের অ্যাসেট। এই যে অ্যাসেটগুলো শোনেন না, এগুলোর মেইন সোর্সই মেইন বিগেস্ট অ্যাসেট হচ্ছে এইটা কমোডিটি ট্রেডিংয়ের আন্ডারে। আর এই বললাম না আপনাদেরকে শুরুতে যে এই কমোডিটি ট্রেডিংয়ের আন্ডারে যে কতগুলো অ্যাসেট আছে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না, যেটা আপনার কল্পনারও বাহিরে। সো এই জিনিসটাকে আমার মনে হলো যে এইভাবে যদি আমি আপনাদেরকে অন স্ক্রিনে এসে বুঝাই, আমার মনে হয় আসলে আপনাদের কাছে এত হার্ডলি কিছু মনে হবে না। আমি আপনাদেরকে আজকে একটা কোশ্চেন করি, আজকের এই ক্লাসে আপনারা যেভাবে সহজভাবে জিনিসটা বুঝতেছেন, এর আগে কি কোথাও এইভাবে বুঝতে পারছেন যে ট্রেডিংয়ের মধ্যে যে আসলে এত গভীরভাবে জিনিসগুলো রয়েছে ওটা আপনারা কখনোই শিখতে পারেননি? অনেকেই কনফিউশন হয়ে যায়, অনেকের মাথা উলে যায় যে ভাই কি কয় যে সিলভার টেট, গোল্ড টেট, এই টেট ওই টেট, আসলে ট্রেডিংটা কি ভাই, কেমনি কি করে, মাথায় ধরেই না মাথায়। তো যাই হোক, সমস্যা নেই, কমিউনিটি ট্রেডিংটা কি আমি বুঝাতে পারলাম। তো এর মধ্যে দেখা যাচ্ছে আপনি গোল্ডও ইনভেস্ট করতে পারেন, সিলভারও ইনভেস্ট করতে পারেন, বা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিতরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, অ্যালুমিনিয়াম, নিকেল, কপার, এই টাইপের জিনিসও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা ট্রেড করতে পারেন। কীভাবে করতে হয় ওয়েট করেন, এটা আমি লাস্টে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখা হচ্ছে নেক্সট টপিক। এখন আসেন মেইন পয়েন্ট, ট্রেডিং। এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম যে ফরেক্স ট্রেডিং, এটা জাস্ট হচ্ছে একটা কি ফরেক্সের অ্যাসেট মাত্র। ওই ফরেক্সের অ্যাসেটের মধ্যে আসলে আমরা শুনে থাকি যে ফরেক্স ট্রেডিং বাই ফরেক্স ট্রেডিং, বাট ওই ফরেক্সের অ্যাসেটের মধ্যে যে কত ধরনের ট্রেডিং হয়ে থাকে বা ক্রিপ্টোর অ্যাসেটের মধ্যে যে কত ধরনের ট্রেডিং হয়ে থাকে, এটা আজ পর্যন্ত আমি আপনি কেউই কিন্তু জানি না ভাই, কেউই জানি না। শুধুমাত্র আমরা এটা জানি ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, এটা ট্রেডিং, ওইটা ট্রেডিং, বাট ওইটা যে শুধুমাত্র একটা ট্রেডিং নেই, ওইটা জাস্ট একটা অ্যাসেট মাত্র। ভাই জিনিসগুলোকে আউলাইয়েন না, এত হার্ডলিও নয় আর কিচ্ছু নয়, সহজভাবে বুঝেন। সহজভাবে ইনশাল্লাহ এই জিনিসটা এখন দেখলে বুঝবেন যে ওইটা অ্যাকচুয়াল ট্রেডিং নাকি এইটা অ্যাকচুয়াল ট্রেডিং। ক্লিয়ার করছি। দেখুন আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো অ্যাসেট নিয়ে আলোচনা করলাম না, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স, কমোডিটি বা শেয়ার মার্কেট, ওইগুলো তো এক একটা অ্যাসেট বুঝাইছি আমি, তাই না? এক একটা অ্যাসেট কিন্তু। তো ওই প্রত্যেকটা অ্যাসেটের মধ্যে আমি যদি দেখাই, ওয়েট করেন, আমি যদি দেখাই আপনাদেরকে, ধরেন ওইগুলো প্রত্যেকটা অ্যাসেট কিন্তু, এই যে প্রত্যেকটা অ্যাসেটের মধ্যে বা মার্কেটের মধ্যে আমি 4 ধরনের ট্রেড করতে পারি। কয় ধরনের? প্রত্যেকটা ট্রেডিংয়ের অ্যাসেটের মধ্যে আমি 4 ধরনের ট্রেড করতে পারবো, এর বাইরে আর কোনো কিছু নাই। এর বাইরে আরও সামান্য কিছু রয়েছে, এগুলো মেজর না, ওটা মাইনর, ওইটা না জানলেও চলবে। এটা নর্মালি আমি যখন এগুলো শিখাবো, ধারাবাহিকভাবে যখন বুঝাবো না, ওইগুলো অটোমেটিকলি আপনারা জেনে যাবেন। বাট মেজর এই 4টা ট্রেডিং করা হয় প্রত্যেকটা অ্যাসেটের উপরে।
ঠিক আছে, যে কোনো অ্যাসেটের উপরে যখনই ট্রেড করা হয় এই মেজর 4টে ট্রেডিং করা হয়। দেখা যাচ্ছে আপনি ফরেক্সের অ্যাসেটেই ট্রেড করতেছেন, বাট ওই ফরেক্সের অ্যাসেটে কয় ধরনের ট্রেড হয়ে থাকে আপনি কি জানেন? আপনি এতদিন পর্যন্ত শুধু ফরেক্স ট্রেডিংয়ে জেনে আসছেন, বাট ওই অ্যাসেটের উপরে যে কত ধরনের ট্রেডিং হয় এইটা কিন্তু আপনি হয়তো বা জানেন না, আজকে জানবেন। দেখুন ওই অ্যাসেটের উপরে কী কী ধরনের ট্রেডিং হয়। নাম্বার 1 স্পট ট্রেড, নাম্বার 2 ফিউচার, ফিউচার বা হচ্ছে অপশন বা হচ্ছে পজিশনাল ট্রেড, অপশন না সরি পজিশনাল ট্রেড। দেন হচ্ছে বাইনারি ট্রেড। পাইছেন এখন আপনাদের বাইনারি, বাইনারি কোথায় আসছে? বাইনারিও কিন্তু 100% ট্রেডিং বললাম না। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে স্পট ট্রেড কোনটা, স্পট ট্রেড কোনটা আপনাদেরকে ওই জিনিসটা একটু ক্লিয়ার করি ভাই। ক্লিয়ার করব, বোঝাবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে একটাই ভাই, আপনারা যারা আমাকে ফলো করেন বা এই পর্যন্ত যারা দেখে আসছেন, আপনাদের ইচ্ছা থাকতে হবে যে না রাসেল ভাই থেকে আমরা কিছু শিখবো। যদি আপনাদের যদি ইচ্ছা থাকে আজকের এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করবেন যে হ্যাঁ ভাই আমরা ট্রেডিং শিখতে চাচ্ছি, আপনার থেকে শিখতে চাচ্ছি, তাহলে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র কমেন্ট সেকশনে কমেন্টস করবেন এবং এইটা জানাবেন। আমি যেহেতু হচ্ছে একটা ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছি, শুধুমাত্র আপনারা আমাকে এটা জানাবেন যে আমি কোন ট্রেডিংটা আগে শুরু করব বা কোন ক্লাসগুলো আগে শুরু করব। আমি কি বাইনারিটা আগে শুরু করব, বা হচ্ছে ফরেক্সটাকে আগে শুরু করব, না ক্রিপ্টোটা আগে শুরু করব, বা কোনটা আগে শুরু করব, এটা আপনারা একটু আমাকে জানাবেন যে কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়। কমিউনিটি কি আগে শুরু করবো, নাকি বাইনারি শুরু করবো, নাকি স্টক শুরু করবো, নাকি হচ্ছে আমি ক্রিপ্টো শুরু করবো, যেইটা আপনারা বলবেন, যেইটা বলবেন আমি ওইটা দিয়ে শুরু করব। বাট আপনারা বলতে হবে আমাকে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা জানাবেন, আমি ওইটা নিয়ে শুরু করব। তা স্পট ট্রেড হচ্ছে, আপনি ধরেন ক্রিপ্টোতে স্পট ট্রেড করতে পারবেন, আপনি ধরেন ফরেক্সে স্পট ট্রেড করতে পারবেন, আপনি ধরেন কমিউনিটিতেও স্পট ট্রেড করতে পারেন, আপনি ধরেন ওখানে আমরা আরেকটা কী বললাম জানি, হ্যাঁ ক্রিপ্টো, ফরেক্স, বাইনারি, এরপরে হচ্ছে কমোডিটি। হ্যাঁ ধরেন আমি 10 টাকা দিয়ে, আমি বোঝাচ্ছি ক্লিয়ার করার জন্য, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, আমি ধরেন 100 টাকা দিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে এটা ফরেক্সে আমি ট্রেড করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফরেক্স ট্রেডিং। ফরেক্সে আমি 100 টাকা দিয়ে একটা ডলার কিনে, 100 টাকা দিয়ে হচ্ছে আমি একটা ডলার কিনে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং, আমি একটা ডলার কিনে রাখলাম। এখন দেখা যাচ্ছে আমি যদি এখানে কমোডিটির মধ্যে আসি, কমোডিটি, এই হচ্ছে কমোডিটি, যদি কমোডিটির মধ্যে আসি তাহলে দেখা যাচ্ছে আমি ধরেন গোল্ডে, কমোডিটির মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাসেট আছে তাই না ভাই? আমি ধরেন গোল্ডে এখানে করলাম, আমি ধরেন গোল্ডে ডিপোজিট করলাম, ধরেন 1000 টাকা, একেবারে শর্টকাটে বোঝানোর জন্য আর কি, 1000 টাকা। এরপরে ধরেন আমি ফরেক্স গেলো, কমোডিটি গেলো, এরপরে ধরেন স্টক মার্কেট, হ্যাঁ, বা শেয়ার মার্কেট যাই বলেন, ওইখানে ধরেন যে কোনো একটা শেয়ারে আমি ধরেন 5000 টাকা ডিপোজিট করলাম। এরপরে কি ফরেক্স, কমোডিটি, এরপর হচ্ছে ক্রিপ্টো, হ্যাঁ, বা হচ্ছে বিটিসি বা হচ্ছে বিটকয়েনের মধ্যে ধরেন আমি সেম একটা এক্সাম্পল আর কি, 5000 টাকা আমি ডিপোজিট করলাম, ঠিক আছে? এখন ধরেন এই হচ্ছে আমার ডিপোজিট অপশন। এখন একটা চিন্তা করেন, ধরেন আমি এখানে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি যেটা করলাম স্পট ট্রেড, যেটা প্রত্যেকটা অ্যাসেটের উপরে স্পট ট্রেডটা কিন্তু আমি বুঝাচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? ওয়েট, আমার 2 অ্যাঙ্গেল থেকে কিন্তু বেরিয়ে হচ্ছে, এর জন্য মাঝে মধ্যে এভাবে করতে হয়, মাইন্ড করেন না আবার। ওইটা যেহেতু সেন্সর সিস্টেম, এটাতে একটা সমস্যা আছে, আমি এভাবে যদি করি ওটা মুভিং অফ, আবার এভাবে যখন করব মুভিং অন, এটা হচ্ছে সমস্যা মাঝে মধ্যে, এই জন্য এই জিনিসটা হচ্ছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ধরেন আমি 1 মাস অপেক্ষা করলাম, আমি সবগুলো স্পট ট্রেডের ক্ষেত্রে 1 মাস অপেক্ষা করলাম, কত? 1 মাস, ঠিক আছে? এখন এই 1 মাস অপেক্ষা করে দেখা যাচ্ছে ফরেক্সে আমি 1 মাস পরে অপেক্ষা করার পরে দেখা যাচ্ছে আমার এখানে 5 টাকা লাভ আসলো। আমি 100 টাকা যে ইনভেস্টটা করছি ওটা 105 টাকা রূপান্তর হয়েছে, তখন আমার 5 টাকা এখান থেকে লাভ হইলো, বুঝেন? এখানে যে আমি 1000 টাকা ইনভেস্ট করলাম গোল্ডে, দেখা যাচ্ছে গোল্ডে তার দাম না বেড়ে কমে গেলো, দেখা যাচ্ছে আমার এখানে আমার ব্যালেন্স হয়ে গেল 800 টাকা, ঠিক আছে? এখানে আমার কত লস? -200 টাকা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি যখন স্টকে একটা ইনভেস্ট করলাম, দেখা যাচ্ছে স্টকে ইনভেস্ট আমার 7000 টাকা হয়ে গেল। এটা আমি বোঝানোর খাতিরে বলতেছি আপনাদেরকে, ঠিক আছে? এখানে আমার প্রফিট কত? 2000 টাকা, ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে আমি এখানে যে বিটিসিতে যে $5000 ডিপোজিট করলাম বরং 5 বছর আগে, ফর এক্সাম্পল, এখন এটা আমার হয়ে গেল 20000 টাকা, ঠিক আছে? একটা এক্সাম্পল আর কি। আমার এখানে প্রফিট কত? 15000 টাকা। তো এখন একটা জিনিস চিন্তা করেন, আমি 1 মাস হোল্ড করে ফরেক্স থেকে আমি প্রফিট করলাম, আবার গোল্ডে এসে আমি লস করে ফেললাম,
কমোডিটিতে এসে কি কমোডিটি যে কোনো একটা অ্যাসেটে ট্রেড করে লস করে ফেললাম, স্টক আমি প্রফিট করলাম, বিটিসিতে প্রফিট করলাম, বা বিটিসিতে লস করতে পারতাম, এখানেও লস করতে পারতাম। এখন একটা জিনিস চিন্তা করেন, স্পট ট্রেড হচ্ছে ওই সমস্ত ট্রেড যেখানে হচ্ছে আপনি টোটালি যেই কোনো একটা জিনিসকে বাই করে ফেলতেছেন। ধরুন আমার কাছে একটা কলম, আমি ডিটেক এই কলমটাকে কিনে ফেলতেছি, এটাকে কিনে ফেলতেছি। এখন এটার ভ্যালু যদি মার্কেটে বাড়ে আমার প্রফিট হবে, আর যদি ভ্যালু কমে যায় মানে এটার প্রাইস যদি কমে আমার লস হবে। বাট এই কলমটা কিন্তু আমার এটা ফিক্সড, আমি এটা কিনে ফেলছি, বাট এটা একটা শেয়ার বা একটা অংশ আমি কিন্তু কিনে ফেলছি, আমার এইটুকু অংশ আমার ফিক্সড, ঠিক আছে। আর এইটাই মূলত হচ্ছে স্পট ট্রেড। স্পট ট্রেড হচ্ছে আপনার এখন যদি যে কোনো একটা জিনিস নিয়ে নেওয়ার পরে ওটা যদি মার্কেটে ভ্যালু কমে আপনার লোকসানে আসবে, আর ভ্যালু বাড়লে আপনি প্রফিটে থাকবেন, ভেরি সিম্পল। বাট এখানে একেবারে হারিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমার কলমটা লস হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার এখানে হারানোর কিছু নাই। হয়তো আমার সীমিত সময়ের জন্য এটার দাম কমতে পারে। যেমন বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন 2000 সম্ভবত 23 সালের দিকে 16-17 কি 22-এর দিকে $16,000 পর্যন্ত কিন্তু ড্রপ করছে, তাই না? বাট বর্তমান আবার ওই বিটকয়েনে $1 কোটি প্লাস, তাই না? তো এইটাই হচ্ছে আমি বলছিলাম যে আপনার স্পট হচ্ছে ওইটাই, স্পট ট্রেডিংটা হচ্ছে ওইটাই যেটা হচ্ছে আপনার যেটা বাই করলেন ওইটা কিন্তু আপনার ফিক্সড হয়ে গেল, ওইটা আপনারই, বাট ওইটার ভ্যালুর উপরে ডিপেন্ড করবে আপনি কি প্রফিট করবেন নাকি লস করবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি আসি ফিউচার ট্রেড। এখন এই ফিউচার ট্রেডটা একটু আমি যদি দেখাই, এটা কিন্তু নর্মালি অফলাইনে হয় না, বুঝবেন কথাগুলো। ফিউচার ট্রেড কিন্তু অনলি অনলাইনে হয়ে থাকে, ঠিক আছে। ধরেন এটা একটা বিটিসি মার্কেট, বিটিসি আমি যেই কোনো মার্কেটের কথা বললে আপনারা বুঝবেন। বিটিসি যেহেতু বললাম তার মানে কি এটা ক্রিপ্টো ট্রেডিংয়ের কথা, মানে ক্রিপ্টোর অ্যাসেটে চলে যাচ্ছে, তাই না? তো একটা বিটিসি হইতে পারে, বা এখানে স্পটের আমরা যদি দেখা যাচ্ছে ইসের কথা বলি, যদি ফিউচারে কি বলে ফরেক্সের কথা বলি, দেখা যাচ্ছে বিডিটি ভার্সেস ইউএসডি হইতে পারে, বা হচ্ছে আমি যদি স্টকের কথা বলি, গোল্ড হইতে স্টকের কথা বলে দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি একটা শেয়ার হইতে পারে। এরপরে যদি আমি কমিউনিটির কথা বলি, দেখা যাচ্ছে সিলভার বা হচ্ছে গোল্ডের মতো একটা শেয়ারের যে কোনো একটা প্রাইস হইতে পারে। এখন প্রাইসটা দেখা যাচ্ছে কি এভাবে করে তো উপরে উঠে, তাই না? বা হচ্ছে এভাবে করে তো নিচে নামে। এখন ফিউচার ট্রেড হচ্ছে ওইটা, দেখা যাচ্ছে এটা একটা বিটিসি, ধরুন এখানে সে 15 টাকা ছিল, বুঝুন কথাটা, 15 টাকা ছিল, এখানে সে 20 টাকা। এখন আমি প্রেডিক্ট করতে হবে যে আমি এখানে ধরেন বর্তমানে আমার প্রাইস আছে এখানে কত টাকা, 20 টাকার মধ্যে, ঠিক আছে। এখন আমাকে প্রেডিক্ট করতে হবে যে আগামী 10 দিনে, এখানে আসলে দিনটা ইম্পর্টেন্ট না যে কত দিন নট ইম্পর্টেন্ট, বাট আমাকে এটা প্রেডিক্ট করতে হবে যে আগামী দিনগুলোতে এই মার্কেট আসলে কি এই 20 টাকার পরে কি 30 টাকায় আসবে, নাকি 20 টাকার পরে এখানে আবার 10 টাকা চলে আসবে। এইটা হচ্ছে আমাকে মেন প্রেডিক্ট করতে হবে। এখন ধরেন আমি বুঝলাম যে বিটিসি যেভাবে পাম্প হচ্ছে সম্ভাবনা আছে, আমি টেকনিক্যাল অ্যানালাইজ করে বুঝলাম যে না সম্ভাবনা আছে আপে যাবে। তখন আমি করলাম কি এখান থেকে এইটুকু অংশের জন্য এই পর্যন্ত আমি একটা পজিশন বাই করলাম, যে বিটিসি যদি আমি দেখাচ্ছি এখানে $50 দিয়ে একটা ট্রেড করলাম, $50 দিয়ে, বুঝেন, $50 দিয়ে একটা ট্রেড করলাম, যে বিটিসি যদি এখান থেকে এখান পর্যন্ত আসে তাহলে আমার লেভারেজ অনুযায়ী আমার হচ্ছে এখানে আসলে লেভারেজ বা হচ্ছে এই জিনিসগুলো এখন বললে অনেকের কাছে হার্ড মনে হবে যে ভাই লেভারেজ নতুন শব্দ, এগুলো কী বলতেছেন। যাই হোক, ওগুলো নিয়ে আমি না কথা বলি, সিম্পলভাবে আগে বুঝাই, ওগুলো নিয়ে ডিপলি যখন আমরা ক্লাসে যাব তখন বুঝাবো। এখানে আমি $50 দিয়ে একটা ট্রেড বাই করলাম, কিসের জন্য? আমি বুঝতেছি মার্কেট আপ হয়ে যাবে। তখন কি এখানে দুইটা অপশন থাকবে, এখানে একটা হচ্ছে কল আর একটা হচ্ছে পুট। তো কল মানে হচ্ছে আপনার যদি এখানে দুইটা অপশন থাকবে, দুইটা বাটন থাকবে, কল এবং পুট, বা হচ্ছে বাই বা সেল। তো যদি আপনার মনে হয় যে না মার্কেট উপরেই যাবে, তখন আপনি এখান থেকে $50 জায়গায় $5,000 ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণভাবে হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে। এটা সম্পূর্ণভাবে হচ্ছে কি আপনার ইচ্ছা। তখন আপনি করবেন কি এখান থেকে এই পর্যন্ত আপনি দেখাচ্ছে আপনার মনে হচ্ছে মার্কেট এই পর্যন্ত আসবে, হয়তো বা এখান থেকে আবার ড্রপ করতে পারে। তো আপনি এই পর্যন্ত দেখাচ্ছে এখানে $70, আপনি এখান থেকে $70 মার্কেটে টার্গেট করার বা তার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এখান থেকে $50 একটা ট্রেড নিয়ে নিলেন বা $5,000 একটা ট্রেড নিয়ে নিলেন আপে, কিসে আপে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি মনে হয় যে না মার্কেট আপে যাবে না, মার্কেট ডাউনে আসবে, এই পর্যন্ত $10 কাছে এসে মার্কেট হিট করার সম্ভাবনা আছে, তখন আপনি ট্রেড নেবেন ডাউনে। এখন যদি মার্কেটে যদি আপনি ডাউনে নিয়ে থাকেন এবং যদি ডাউনে মার্কেট আসে তাহলে আপনি প্রফিট করবেন। আবার যদি মার্কেটে আপনি আপে নিয়ে থাকেন, মার্কেট আপে গেলে আপনার প্রফিট হবে, তাহলে আপনি প্রফিট করবেন। বাট যদি আপনি আপে নিলেন মার্কেট ডাউনে চলে আসলো, তখন আপনার লস হবে। আমি বুঝতে পারলাম। আবার আপনি ডাউনে নিলেন মার্কেট আপে চলে গেলো, তখন আপনার লস হবে। তাহলে এই স্পট ট্রেড এবং ফিউচার ট্রেডের মধ্যে পার্থক্য এটা। স্পোর্টে হচ্ছে মার্কেটে আপনি বাই করার পরে থেকে আপে গেলে আপনার শুধু প্রফিট হবে, বা ডাউনে আসলে আপনার ওই এন্ট্রি পয়েন্ট থেকে ডাউনে আসলে
লস হবে। আর ফিউচারের ক্ষেত্রে হচ্ছে আপনি যেই ডিরেকশনে নিচ্ছেন যদি ওই ডিরেকশনের উল্টা যায় তখন আপনার লস হবে, সেটা আপনার বাইও হতে পারে সেলও হতে পারে। এটা হচ্ছে ফিউচার এবং স্পট ট্রেডের মধ্যে পার্থক্য। এখন আপনি এই ফিউচার ট্রেড আপনি প্রত্যেকটা অ্যাসেটও করতে পারবেন, সেটা আপনি ফরেক্সও করতে পারবেন, সেটা আপনি ক্রিপ্টোতেও করতে পারবেন, সেটা আপনি কমোডিটির মধ্যেও করতে পারবেন, সেটা আপনি স্টকও করতে পারবেন। ক্লিয়ার ভাই? এই যে জিনিসগুলো জানতেছেন এগুলো ভালো লাগতেছে না বলেন তো? আজকে যে জিনিসগুলো জানছেন সত্যি করে বলেন, এর আগে এই জিনিসগুলো এতটা ক্লিয়ারভাবে কেউ জানাইছে আপনাদেরকে? আমার মনে হয় না, আমি জানি না, যদি জেনে থাকেন জানাই দিবেন কমেন্ট সেকশনে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আপনাদের সবার জনপ্রিয় ট্রেডিং হচ্ছে বাইনারি ট্রেডিং। এই যে বাইনারি ট্রেডিংটা আসলে কি দেখুন, বাইনারি ট্রেডিংটা হচ্ছে এই যে বললাম এর আগে যে আমাদের 4 ধরনের মেজর অ্যাসেট, ওই প্রত্যেকটা অ্যাসেটের উপরে কীভাবে ট্রেড করা হয় এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন বাইনারি ট্রেডিংয়ে কী হয়, বাইনারি ট্রেডিংয়ে কী হয়, এটা মার্কেটে ধরেন নামতেছে এভাবে, হ্যাঁ দেখেন আমি এইভাবে, হ্যাঁ ঠিক আছে। এখন একটা জিনিস বুঝবেন, হ্যাঁ আচ্ছা যাই হোক, ড্রয়িং যাই হয়েছে সমস্যা নেই, আমি যেটা মেন যেটা বুঝাতে আসছি ওইটা বুঝাতে পারলেই হইলো। দেখেন বাইনারি ট্রেডিংয়ে কী হয়, ধরেন আমার এখানে ক্যান্ডেলগুলো হচ্ছে 1 মিনিটের, এখানে আমার এই ক্যান্ডেলগুলো হচ্ছে 1 মিনিটের, 1 মিনিট ঠিক আছে, সরি ম্যান, আচ্ছা যাই হোক, আমার এই ক্যান্ডেলগুলো হচ্ছে কি 1 মিনিটের, প্রত্যেকটা ক্যান্ডেল কি 1 মিনিটের। এখন বাইনারি ট্রেডিংয়ে যেটা হয়, বাইনারি ট্রেডিংয়ে টোটালি হচ্ছে টাইম ফ্রেমের উপরে ট্রেড হয়ে থাকে। আমরা এখানে যেরকম প্রাইসের উপরে বা এখানে যেরকম মার্কেট উপরে গেলে আমরা শুধু প্রফিট এক্সপোর্টের ক্ষেত্রে বা ফিউচারের ক্ষেত্রে আমি মার্কেটে যেদিক প্রেডিক্ট করবো ওই দিকে গেলে প্রফিট হবে, মার্কেটে আপনার টাইম ফ্রেমের কোনো ব্যাপার স্যাপার নাই। বাট এখানে আসলে বাইনারিতে আসলে আপনার টাইম ফ্রেমের একটা ব্যাপার স্যাপার আছে। সেটা কি, আপনি ধরেন এখানে মার্কেট একটা সাপোর্ট এরিয়া আসলো, এখন সাপোর্ট রেজিস্ট্যান্স যারা বিগিনার এদের কাছে এটা হার্ড মনে হবে, এগুলো ইনশাল্লাহ আমি অ্যাডভান্স লেভেলে আপনারা শেখাবো, অ্যাডভান্স কথা দিচ্ছি, অ্যাডভান্স লেভেল বুঝতেছেন ব্যাপারটা, অ্যাডভান্সে শেখাবো। ধরেন এখানে মার্কেট সাপোর্টে আসছে, এখন এখান থেকে মার্কেট ধরেন কোনো কারণে আপনার মনে হচ্ছে যে মার্কেট আপে যাবে, কোনো কারণে বলতে আপনি বুঝে শুনেই বলছেন, কোনো কারণ তার মানে এটা না আপনি তো জুয়ারি হয়ে গেলেন, তার মানে আপনি গ্যাম্বলার, যে আপনি আসলেন আর আন্দাজে ট্রেড নিলেন, জুয়ারি, আপনি ট্রেডার না, ঠিক আছে। তো আপনি কনফার্মেশন নিয়ে মনে হলো যে মার্কেট আপে গেলো, এখন আপনি এখান থেকে ধরেন $5 দিয়ে একটা ট্রেড নিলেন, কত ডলার, $5 দিয়ে আপের জন্য একটা ট্রেড নিলেন এখান পর্যন্ত। মানে হচ্ছে আপনি এখান থেকে যে এন্ট্রিটা নিলেন না, ওপেন করলেন না, মার্কেট যদি এই 1 মিনিট, এই ক্যান্ডেলের টাইম ফ্রেম হচ্ছে ধরেন 1 মিনিট, এটা 5 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে, এবং আপনার ট্রেড টাইম 1 মিনিট। এখন মার্কেট যদি আগামী 1 মিনিটের মধ্যে যদি এই এন্ট্রি ফ্রেমের উপরে থাকে, মানে আপনি ট্রেডটা আপে নিলেন তো, এই ক্যান্ডেলটা যদি এই উপরে থাকে, এই এন্ট্রি ফ্রেমের শুধু উপরে থাকে, সেই ক্যান্ডেলটা গ্রিন যদি এটুকু হয় কোনো সমস্যা নেই, বাট উপরে থাকলে 1 মিনিট পরে যখন ক্যান্ডেলটা ক্লোজিং হয়ে যাবে, নতুন ক্যান্ডেল ওপেন হবে, তখন আপনার যদি প্রফিট হয় প্রফিট হবে, যদি লস হয় লস হবে। তার মানে কি বুঝলাম, বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার প্রেডিকশনও ঠিক থাকা লাগবে, প্লাস হচ্ছে টাইম ফ্রেমও নজর দেওয়া লাগবে, দুইটা জিনিস কিন্তু। হ্যাঁ, এখন হয়তো বা এখানে আপনারা ফিউচার ট্রেড এবং বাইনারি ট্রেডিংয়ের ভিতরে একটু আউলে ফেলতে পারেন যে ভাই তাহলে ভালো কোনটা, এইটা তো দেখা যাচ্ছে সেম আমার প্রেডিকশন অনুযায়ী কাজ করতেছে, মার্কেট আপে গেলেও প্রফিট দিচ্ছে, ডাউনে গেলেও প্রফিট দিচ্ছে, আবার এইটা তো আপে গেলেও প্রফিট দিচ্ছে, ডাউনে গেলেও প্রফিট দিচ্ছে। দেখুন এখানে দুই সিস্টেমে, এটা তো কিছু ভালো দিক রয়েছে, এটা তো কিছু খারাপ দিক রয়েছে, এটা তো কিছু খারাপ দিক, এটা তো কিছু ভালো দিক রয়েছে, দুইটাই ভালো খারাপ মিলে কিন্তু রয়েছে। বাট এইটার থেকে আপনি যদি প্রফিটের ক্যালকুলেশন করেন তাহলে এই স্পোর্টের থেকে প্রফিটের রেশিও কিন্তু এই দুইটাতে সবচেয়ে বেশি, ঠিক আছে। মানে এই ফিউচারে বা হচ্ছে আপনার এটাতে যে পরিমাণ প্রফিট আপনি করতে পারবেন অল্প সময়ের মধ্যে, এটাতে যা করতে পারবেন এটার থেকে এটাতে বেশি করতে পারবেন দ্রুত, এটাতে যা করতে পারবেন এটার থেকে এটাতে আরও বেশি দ্রুত করতে পারবেন। বাট রিস্ক এদিকে যত আসবে তত একটু বেশি, শুধুমাত্র এই অংশটুকু ছাড়া, ঠিক আছে। এখন তাহলে কি হচ্ছে, বাইনারি ট্রেডিং হচ্ছে আপনার টাইম ফ্রেম প্রথম, এরপর হচ্ছে আপনার প্রেডিকশন ঠিক থাকতে হবে। আর বাইনারি ট্রেডিং আরেকটা মজা আছে, দেখা যাচ্ছে আপনার ক্যান্ডেলটা, আমি যদি আপনাদেরকে দেখাই ক্যান্ডেলটা, ধরেন আপনি এখান থেকে একটা ট্রেড, হ্যাঁ এখান থেকে একটা ট্রেড, আপনার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা ডাউনে আসতে পারে, এই ক্যান্ডেলটা কি ডাউনে আসতে পারে। এখন মার্কেট ধরেন আমি আপনাদেরকে যদি দেখাই, মার্কেট ধরেন এখান থেকে এটা একটা লেভেল, এখন আপনার মনে হলো যে ডাউন আসতে পারে, আপনি করলেন কি, মার্কেট যখন এই জায়গায় আসলো আপনি তখন কিন্তু ডাউনের জন্য একটা ট্রেড নিলেন, কোথায় থেকে, এখান থেকে 1 মিনিটের জন্য ডাউনের জন্য একটা ট্রেড নিলেন। এখন যেটা হচ্ছে মার্কেটের ডাউন হয়নি, গ্রিন ক্যান্ডেল ঠিক হয়েছে, বাট আপনি যেখান থেকে এন্ট্রি নিলেন না, এন্ট্রির নিচে এসে কিন্তু মার্কেটটা এখানে এসে কিন্তু ক্লোজিং দিচ্ছে, তখন হবে কি মার্কেট উপরে ঠিকই থাকতেছে, বাট আপনার দিন শেষে আপনার শুধুমাত্র সেফটি মার্জিন বা মার্জিন অফ সেফটির কারণে মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের সবচেয়ে প্লাস পয়েন্ট, সেফটি মার্জিন।
আর যার কারণে বাইনারি ট্রেডিংটা কিন্তু অনেকটাই বেশি জনপ্রিয়। আর তার রিজন 2 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে শর্ট টাইম ফ্রেমের মধ্যে এই বাইনারি ট্রেডিং থেকে প্রফিট জেনারেট করে ফেলা যায়। যেমন আমরা যদি স্পট ট্রেডের কথা বলি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 1-2 মাস 3 মাসে অনেক সময় লেগে যায় মিনিমাম আর কি। হ্যাঁ, এবার ফিউচারের কথা বললে অনেক সময় হয় যে 1-2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 20 দিন 1 মাসও লেগে যায়। বাট বাইনারিতে শর্ট টার্ম ফ্রেমে প্রফিটও শর্ট, আপনার লসটাও খুবই শর্টকাট হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি আসি, এরপরে যদি আসি, আমি জানি না ভাই আপনাদেরকে কতটুকু বোঝাতে পারতেছি আমার জানা নাই, ঠিক আছে, তবে বাকিটা আপনারাই বলবেন। এরপরে আমরা যদি আসি সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্টে। ঠিক আছে, ইনভেস্টমেন্টের কথা যদি বলি, এখানে দেখেন একটা জিনিস, ইনভেস্টমেন্ট এই যে সমস্ত জিনিসপত্র আছে না, এগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট কিন্তু এই যে স্পোর্ট ট্রেডের সাথে অনেকটাই জড়িত। ঠিক আছে, এই দুইটা কিন্তু জড়িত, বাট এই দুইটা না। এই দুইটা মোটামুটি ছোটো ভাই আর এই দুইটা মোটামুটি বড় ভাই, এটাই বলতে পারেন আপনারা। ঠিক আছে, মানে স্পোর্ট ট্রেড আর ইনভেস্টমেন্ট দুটোটা মোটামুটি সিমিলার, শুধুমাত্র পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে স্পোর্ট ট্রেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা স্পোর্ট ট্রেডই করতেছি, ওইখানে দেখা যাচ্ছে টাইম ফ্রেমের উপরে নির্ভর করে ওইটাকে নামকরণ করা হয় হচ্ছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটা আমরা এখন নেক্সটে গেলে বুঝে যাব, বাট আমি আশা করি যে এই অংশটুকু আপনাদেরকে আমার মনে হয় যে আমি ক্লিয়ার করতে বললাম। ঠিক আছে, এখন হচ্ছে ইনশাল্লাহ আমরা নেক্সট টপিকে যাই, দেখি আমরা কতটুকু কি বুঝতে পারি। এখন একটা জিনিস এখানে আছে, আমি যদি সেই জিনিসটা আপনাদেরকে বলি, এই জিনিসটা আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করি, দেন হচ্ছে ওইটাই আমি যাচ্ছি। দেখুন, টাইম ফ্রেমের উপরে নির্ভর করে ট্রেডিং আবার হচ্ছে 5 ধরনের টোটালি হয়ে থাকে। এইটা যদি আমার বিগত ক্লাসে আমি ক্লিয়ার করছি, তো যেহেতু হচ্ছে একেবারে বেসিক টু অ্যাডভান্স ক্লাস, ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো একটু ওয়েট করেন, আমি শর্টকাট এটা খুবই শর্টকাটে শেষ করব। ট্রেডিং একেবারে প্রধানত 2 প্রকার। আওলাই যেতে পারে ভাই, মাথা আওলাইয়েন না, সহজভাবে বুঝেন। ট্রেডিং টাইম ফ্রেমের উপরে নির্ভর করে প্রধানত 2 প্রকার টাইম ফ্রেম। ঠিক আছে, একটা হচ্ছে লং টার্ম ট্রেডিং আর একটা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং। ঠিক আছে, লং টার্ম ট্রেডিং এবং শর্ট টার্ম ট্রেডিং বুঝিয়ে দিচ্ছি। লং টার্ম ট্রেডিং কি? মোর দেন 1 ইয়ার, যেই সমস্ত ট্রেডিং মিনিমাম 1 বছরের উপরে, 1 বছর বা তারও অধিক আপনি হোল্ড করে রাখবেন, ওইটাকে মূলত লং টার্ম ট্রেডিং বা ইনভেস্টমেন্ট বলে। ওই যে বলছিলাম না একটু আগে, স্পট ট্রেড এবং ইনভেস্টমেন্ট মোটামুটি বড় ভাই। এই জিনিসটাই মানে আপনি স্পটে ধরেন একটা বিটকয়েন বাই করলেন, কোনো কারণে মার্কেট আপনার নেগেটিভ ডিরেকশনে চলে গেল, এখন আপনি তার লস নিয়ে হয়তো মার্কেট থেকে বের হবেন না, আপনি তখন 1 বছর 2 বছর 3 বছরও ওই জিনিসটাকে হোল্ড করা লাগতে পারে, তখন ওইটা ট্রেডিংয়ের আন্ডারে না থেকে তখন এটা হয়ে যাচ্ছে কি ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তার মানে লং টার্মে যে ট্রেডটা হয় 2-3 বছর ধরে আপনি যে ট্রেডটা করতেছেন, ওইটাই মেইনলি হচ্ছে কি, ওইটাই মেইনলি হচ্ছে ইনভেস্টমেন্ট বা হচ্ছে লং টার্ম ট্রেড। ঠিক আছে, এতটুকু আমি ক্লিয়ার। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এই দিকে শর্ট টার্ম ট্রেড। দেখুন, শর্ট টার্ম ট্রেড করতে আবার 4 প্রকার। এটা শুধুমাত্র টাইম ফ্রেমের উপরে নির্ভর করে, আপনি যেই কোনো অ্যাসেটে করতে পারেন। সেম জিনিস ভাই, আমি আবারও ক্লিয়ার করতেছি ভাই, আজকের এই ভিডিওটা দেখার পরেও যদি সহজভাবে আপনি ট্রেডিং না বুঝতে পারেন, আমার মনে হয় না ট্রেডিংয়ের বেসিকটা আপনি এর থেকে বেটার বাংলাদেশে অ্যাটলিস্ট আপনি আর কোথাও থেকে শিখতে পারবেন। ঠিক আছে, তো দেখুন স্কালপিং ট্রেডিং। স্কালপিং ট্রেডিং হচ্ছে ওইটা যেই সমস্ত ট্রেডিং মিনিমাম কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট বা কয়েক আওয়ার্স পর্যন্ত হয়ে থাকে। যেমন 1 মিনিট থেকে, আমি বললাম কি কয়েক সেকেন্ডও হইতে পারে, কয়েক মিনিটও বা কয়েক আওয়ার্সও হইতে পারে। যেমন 1 মিনিট থেকে বা কয়েক সেকেন্ড থেকে শুরু করে 1 আওয়ার্স পর্যন্ত যে সমস্ত ট্রেডিং হয়ে থাকে ওই টাইম ফ্রেমের মধ্যে, ওইটাকে মেনলি নামকরণের হিসাবে ওইটাকে বলা হয় স্কালপিং ট্রেডিং। ঠিক আছে, তো যেমন হচ্ছে বাইনারি ট্রেডিং কি হয়, 1 মিনিট হয়, 10 সেকেন্ড হয়, 20 সেকেন্ড হয়, 1 মিনিট হয়, 2 মিনিট হয়, সর্বোচ্চ 30 মিনিট বা 15 মিনিট হয়ে থাকে, ওইটাকে বলা হয় স্কালপিং। দেন হচ্ছে ইন্টারডে ট্রেডিং, যে সমস্ত ট্রেডিং 1 আওয়ার্স থেকে 1 ডে পর্যন্ত হোল্ড করা হয় বা হচ্ছে মানে রানিং থাকে বা অ্যাক্টিভ থাকে, ওই সমস্ত ট্রেডকে ইন্টারডে ট্রেড বলে। সেটা আপনি স্পটও করতে পারেন, সকালবেলা একটা জিনিস বাই করলেন, সন্ধ্যার দিকে সেল করে দিলেন, বা হচ্ছে আপনি ফিউচারেও করতে পারেন, সকালবেলা একটা অপশন বাই করলেন, আপনি সন্ধ্যার দিকে বা হচ্ছে রাত্রের দিকে আপনি সেল করে দিলেন, বা হচ্ছে আপনার মনে হলো না যে আমার লস বেশি হয়ে যাচ্ছে, আপনি ক্লোজ করে দিলেন। তখন যাই করেন না কেন, টাইম ফ্রেমের উপরে নির্ভর করলে ওই টাইম ফ্রেম অনুযায়ী ওই টাইমের মধ্যে যখন আপনি শিফটিং হয়ে যাচ্ছেন, তখন ওইটার নাম হচ্ছে কি রে ভাই, যাই হোক, আমার আসলে ডুয়েল ক্যামেরা ওই পাশে, এই জন্য বারবার এমন করতে হচ্ছে। আমি এই জিনিসটা, আমার কথা হচ্ছে আমি কেন ডুয়েল ক্যামেরা রাখছি, দেখেন ডুয়েল ক্যামেরা রাখার মেন উদ্দেশ্য হচ্ছে আমার যেন কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদের যেন বুঝাইতে গিয়ে যেন ওই জিনিসটা মিস না করে ফেলেন আপনারা, মানে আপনাদের জন্য আমি সর্বোচ্চ ট্রাই করতেছি। এখন আপনারা যদি ট্রাই না করেন আপনার জন্য, তাহলে আমার কিছু করার নাই ভাই, যদি আপনারা ট্রাই না করেন আমি প্রয়োজনে থেমে যাব। ঠিক আছে, এটা হচ্ছে কথা। যাই হোক, দেন হচ্ছে সুইং ট্রেড। তো সুইং ট্রেড হচ্ছে নর্মালি 1 দিন থেকে শুরু করে
1 উইক পর্যন্ত যে সমস্ত ট্রেড আমরা হোল্ড করে থাকি বা আমাদের ওই টাইম ফ্রেমের মধ্যে সময়ের মধ্যে সীমার মধ্যে যে সমস্ত ট্রেড হয়ে থাকে এক্সিকিউট হয়ে থাকে ওই সমস্ত ট্রেডকে আমরা সুইং ট্রেড বলে থাকি। এরপর হচ্ছে পজিশনাল ট্রেড, ওইটা দেখা যাচ্ছে 1 উইক থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো ওইটা টাইম ফ্রেমের উপরে, তো এটা নিয়ে আমি আর অ্যাডভান্সলি যাচ্ছি না, কারণ এটা নিয়ে আমার গত ভিডিওতে আমি ক্লিয়ার করছি। এরপরও যেহেতু বেসিক ক্লাস এই জন্য হচ্ছে আমি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আমার আসলে সমস্যা হয়ে যাচ্ছে ক্যামেরাতে সম্ভবত, হ্যাঁ যাই হোক। তো এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস ক্লিয়ার করে ফেলি, ওয়েট করেন দেখি। আমরা এখন হচ্ছে এইখানে আসি, এই জায়গাটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট, যে কেন, যে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কত ধরনের ট্রেডার হয় এবং অ্যাজ এ ট্রেডার হিসাবে আপনি কোন ধরনের ট্রেডার হবেন, এইখানে এই জিনিসটা ধারাবাহিকভাবে আমি সুন্দর করে আপনাদের জন্য নিয়ে আসছি। দেখুন কত ধরনের ট্রেডার হইতে পারে, অনেক ধরনের ট্রেডার হয়ে থাকে। আমি যদি দেখাই, নাম্বার 1 হচ্ছে ফান্ডামেন্টাল ট্রেডার। ফান্ডামেন্টাল ট্রেডার কি? যে সমস্ত ট্রেডার, ওই যে শুরুতে আমি বলছিলাম ট্রেডিংয়ের যখন সংজ্ঞা দিয়েছিলাম, যে সমস্ত ট্রেডার যেই কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা শেয়ারে বা যে কোনো একটা বড় অ্যাসেটে যখন ইনভেস্টমেন্ট করবে বা হচ্ছে লং টার্ম ট্রেড করবে, তখন সে কী করে, মৌলিক জিনিসটা দেখে যে এই মার্কেটটা বা এই অ্যাসেটটা লং টার্মে গিয়ে কি হইতে পারে, এই কোম্পানিটার মানে কেমন, পজিশনটা কেমন, গভীর জিনিসগুলো বা মৌলিক জিনিসগুলো জানাকে মূলত ফান্ডামেন্টাল ট্রেডিং বলে। তো অনেকে আছে কিন্তু লং টার্ম ট্রেড যারা করে বা ইনভেস্টমেন্ট যারা করে, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল ট্রেডিং কিন্তু করে থাকে। নাম্বার 2 টেকনিক্যাল ট্রেডার। তো টেকনিক্যাল ট্রেডারটা কারা? যারা হচ্ছে শুধুমাত্র মার্কেটের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, ক্যান্ডেলস্টিক কীভাবে কী হলে কী হচ্ছে, ওইভাবে হইলে কী হচ্ছে, এইভাবে শুধুমাত্র টেকনিক্যাল ব্যাপার স্যাপার দেখে যারা ট্রেড করে, তাদেরকে মেনলি বলা হয় হচ্ছে টেকনিক্যাল ট্রেডার। আজকের এই ভিডিওটা দেখার পরে বা এই অংশটুকু দেখার পরে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি কোন ধরনের ট্রেডার এখান থেকে, ঠিক আছে, আপনি কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন। দেখুন এরপরে হচ্ছে নয়েজ ট্রেডার। তো নয়েজ ট্রেডার আসলে এখানে কারা করে? নয়েজ ট্রেডার বিশেষ করে হচ্ছে বিগিনার ট্রেডার যারা, ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নয়েজ ট্রেডারের আন্ডারে পড়ে যায়, ঠিক আছে। তারা বুঝে না সাপোর্ট কোন জায়গায়, যেখানে মার্কেটে অনেক বেশি পরিমাণ নয়েজ আছে বা ইরোর আছে, ওই সমস্ত জায়গা তারা ট্রেড করে। মার্কেটে যেদিকে ট্রেড নেওয়ার কথা না ওই দিকেও নেয়, যেদিকে নেওয়ার কথা ওই দিকেও নেয়। দেখা যাচ্ছে তারা মার্কেট ট্যাপ নিয়ে অনেক সময় ট্রেড করে থাকে। অনেক সময় এক্সপার্ট যারা আছে ওরা কিন্তু নয়েজ ট্রেড করে, কারণ তারা জানে যে ওইখানে মার্কেটে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আছে, তো ওই সময় জিনিসগুলো আসলে অ্যাপ্লাই করে। দেন হচ্ছে সেন্টিমেন্ট ট্রেডার, মোমেন্টাম ট্রেডার। তো আরেকটা জিনিস এখানে মোমেন্টাম ট্রেডার কারা? যারা হচ্ছে একটা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, শুধুমাত্র আপে যাচ্ছে, তখন তারা কিন্তু আপে ট্রেড নিবে। হয়তো বা মার্কেট সে ট্রেড নিল, মার্কেট রিভার্স করে ফেললো, হইতে পারে। আবার মার্কেট ডাউনে যাচ্ছে, সে ডাউনে ট্রেড নিবে। তো এই টাইপের যারা ট্রেডার রয়েছে, তারা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স তেমন একটা দেখবে না, তারা হচ্ছে শুধুমাত্র মার্কেটের মোমেন্টামের সাথে দৌড়াবে। মার্কেট যেদিকে যাবে সেই দিকে দৌড়াবে। এখন দেখা যাচ্ছে দৌড়াইতে মার্কেট সুন্দর মতো এইভাবে আপে যাচ্ছে, সে ট্রেড নিল, হুট করে এখান থেকে সে আরও লংয়ের জন্য ওয়েট করলো, মার্কেট এখান থেকে রিভার্স করে ফেললো। তখন হচ্ছে কি তার এই জিনিসটা সে এখান থেকে যেটা করলো এটা কিন্তু লস করে ফেললো। তো এই টাইপের ট্রেডারদের মোমেন্টাম ট্রেডার বলা হয়। প্রাইস অ্যাকশন ট্রেডার অনেক ভালো একটা ট্রেডার। প্রাইস অ্যাকশন ট্রেডার হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা ট্রেডার, কারণ সে প্রত্যেকটা জিনিসকে সে ভালোভাবে অবজার্ভ করে, বিশেষ করে টেকনিক্যাল ব্যাপার স্যাপারের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স, কোন ট্রেডে মার্কেট আছে, মার্কেটের মোমেন্টাম কি, এটা কীভাবে মুভমেন্ট করতেছে, বা মার্কেটের নেক্সট টার্গেট কোনটা বা কোনটা হইতে পারে। এইটা হচ্ছে একজন প্রাইস অ্যাকশন ট্রেডারের কাজ। সবচেয়ে পাওয়ারফুল একজন ট্রেডার কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডার, ঠিক আছে। আমি বলতেছি না যে এগুলো খারাপ, দরকার আছে, বাট এটা মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে। এরপর হচ্ছে ইভেন্ট ট্রেডার। ওই যে আপনারা বলেন না যে ভাই মার্কেটে তো আজকে ইভেন্ট আছে, আমাদের একটা শিট শট দেন। মার্কেটে হয় না যে মাঝে মধ্যে হয় না যে ইভেন্ট ট্রেডারটা কি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই বিশাল একটা গ্রিন ক্যান্ডেল হয় না, এটা মূলত বিভিন্ন ইভেন্টের কারণে হয়, যেটা হচ্ছে মোটামুটি একটু ফান্ডামেন্টাল আমাদের অ্যানালাইজ করতে হয়। মার্কেটে যে কোনো নিউজ আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, এই জিনিসটাকে মূলত হচ্ছে ইভেন্ট ট্রেড বলা হয়, ঠিক আছে, বা ইভেন্ট ট্রেডারের আওতায় তারা পড়ে। দেন হচ্ছে অ্যালগোরিদম ট্রেডার। ভাই সবচেয়ে খারাপ যদি কোনো ট্রেডার থাকে, তারা হচ্ছে এই দুইজন ব্যক্তি, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন এই দুজন ব্যক্তিকে হচ্ছে আমি সবচেয়ে খারাপ বললাম। আপনাদেরকে হচ্ছে জিনিসটা দেখেলে আপনারা বুঝবেন। এই দুজন ব্যক্তি আমি হাইলাইট করে রাখছি, এই দুজন ব্যক্তিকে সবচেয়ে খারাপ ট্রেডার আমি বলবো। কেন, তারা কি করে আমি আপনাদেরকে বলি। তারা যেটা করে, তারা হচ্ছে একজন হচ্ছে অ্যালগোরিদম ট্রেডার, আরেকজন হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রেডার। এখন আসেন অ্যালগোরিদম ট্রেডারটা আসলে কি। অ্যালগোরিদম ট্রেডারটা হচ্ছে যে সমস্ত ট্রেডাররা বিভিন্ন বট, আপনারা শুনে থাকবেন, বা এআই, এই সমস্ত জিনিসের উপরে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট থাকে, যে নিজের নলেজ বিন্দুমাত্র খাটাবে না। তার কাছে একটা বট আছে, বটে যাই সিগন্যাল দিবে সে ওই মোতাবেক, সিগন্যাল মানে কি, আপনি একটা আপে ট্রেড নেবেন, এখন আপনি জানেন না এই মার্কেটে কি আসলে আপে যাবে নাকি ডাউনে যাবে। এখন আপনার কাছে একটা বট আছে, সে তার কাছে কিছু ডেটা আছে, ওই ডেটার মোতাবেক সে আপনাকে একটা সিগন্যাল দিল যে আপনি আপে ট্রেড নেন, আপনি মুখস্থ নিয়ে নিলেন, বাট আপনি আদৌ জানেন না যে ওই মার্কেট কি আপে যাবে নাকি ডাউনে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে
বিভিন্ন এর উপরে ডিপেন্ডেন্ট হওয়া, নিজের বিন্দুমাত্র নলেজ নেই। আমার কথা হচ্ছে আপনি অ্যালগোরিদম ট্রেডার হওয়া খারাপের কিছু না, বাট আপনি যখন ওটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন তখনই খারাপ। আপনি দেখেন আপনার স্ট্র্যাটেজির সাথে মার্কেটে এআই যেটা বলতেছে বা বট যেটা বলতেছে ওটা মিলে কিনা, তাহলে আপনি ট্রেড নেন। বাট আপনারা এখানে এইটার উপরে অনেকে আছে একেবারে এইটাই সেই, এর বাইরে আর তার মধ্যে এই অংশগুলোর কোনোটাই নেই, তখনই আপনি হচ্ছে ট্রেডিংয়ে ধ্বংস হবেন। আর সবচেয়ে খারাপ যেটা, সোশ্যাল মিডিয়া ট্রেডার। এইটা আবার কী ধরনের ট্রেডার ভাই? এটার তো নাম এর আগে শুনি নাই ভাই। এটা হচ্ছে তারাই যারা হচ্ছে বিভিন্ন গ্রুপে থেকে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপে থেকে অন্যের সিগন্যাল, অনেকটা হচ্ছে এআই এর মতো, যে আর এআই সিগন্যাল দিল সে ট্রেড নিল, সেম অনেকটা এরকমই যে তার যে কোনো একটা নির্দিষ্ট মেন্টর থাকবে, তার থেকে সে সিগন্যাল ফলো করে সে হচ্ছে ট্রেড করবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ট্রেডার, সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এঙ্গেজ থাকবে থেকে, সে নিজে কিছু শিখবে না, নিজে কিছুই না শিখে সে হচ্ছে অন্যের উপরে নির্ভর হয়ে সে হচ্ছে এখান থেকে ট্রেড করবে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি তারা হচ্ছে লুজার হয় এই শুধুমাত্র এই দুইটা কারণে। ম্যাক্সিমাম ট্রেডার লুজার হয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটার কারণে। সোশ্যাল মিডিয়া ট্রেডার তারা, সে যে কোনো একজন মেন্টরকে সে অন্তরের মধ্যে ফলো করবে, বাট সে জানেই না যে ওই মেন্টরটাই তাকে ধ্বংস করছে, ওই মেন্টরটা তাকে লস করাইতে চাচ্ছে, সে জানে না। দেখা যাচ্ছে সে ওই মেন্টরের মানে পাল্লায় পড়ে তার সমস্ত ব্যালেন্স হারাই ফেলতেছে, বলতেছে যে 100% শিওর শট মেরে দিচ্ছে, ব্যালেন্স খালি। তো এগুলো করা যাবে না ভাই, এগুলো কখনো করা যাবে না, এগুলো করবেন তো শেষ। তো আমার কথা হচ্ছে অ্যাজ এ ট্রেডার হিসেবে এখানে যতগুলো আমি আপনাদেরকে দেখাইলাম, আপনি যেই কোনো ধরনের ট্রেডার হন, আমার কোনো আফসোস নাই ভাই, বাট এই দুই ধরনের ট্রেডার হইতে যাইয়েন না, দয়া করে আমি রিকোয়েস্ট করবো, হতে চান না। আমার কথা হচ্ছে আপনি হন, তাও সমস্যা নাই। যদি আপনার মনে হয় যে ভাই না আমি এই দুই ধরনের ট্রেডারে এঙ্গেজ আসছি, সমস্যা নেই, আপনি থাকেন না। আপনি ধরেন বট আছে, আপনি দেখেন বটের সাথে আপনার সাথে মিলে কিনা, লজিকটা মিলান। বা আপনি এর সাথে আসেন, আপনি দেখেন আপনার মেন্টরে যে ডিরেকশনে ট্রেডটা দিচ্ছে বা নিচ্ছে, আপনি দেখেন আপনার সাথে আপনার মেন্টরের ট্রেডের মানে ডিটেলসটা মিলে কিনা, আপনার অ্যানালাইসিসের সাথে ওনারটা অ্যানালাইসিস মিলে কিনা, এই জিনিসটা দেখেন। বাট কেন অন্ধের মতো ওনার উপরে শুধু নির্ভর হইতে হবে ভাই? কেন ওনার সাথে ট্রেড করতে হবে? এছাড়া আর কোনো ট্রেড করা যাবে না? এইগুলো হচ্ছে খারাপ, এই ছাড়া অন্য কোনো এখানে ট্রেডারই আপনার খারাপ না। তো যাই হোক, আমার সব শেষে কথা হচ্ছে ভাই, আমি জানি না কতটুকু শিখাইতে পারলাম বা কতটুকু বুঝাতে পারলাম, যে ট্রেডিংয়ের বেসিক যে ক্লাসটা ছিল আমাদের এটা। তো আমি আশাবাদী যে আমি একেবারে বেসিক যেটা ট্রেডিং কত প্রকার বা কীভাবে করতে হয় বা কোন ট্রেডার হওয়া ভালো বা ট্রেডার কত ধরনের, ইটিসিটি যত ধরনের সব কিছু ছিল, আমি আশাবাদী যে আজকের এই ক্লাস থেকে আমি ওই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমি সার্থক ইনশাল্লাহ। তাহলে আমি নেক্সট ক্লাস আরও ভালো কিছু নিয়ে আসবো, তবে আপনাদের আজকের ক্লাসে যদি সাপোর্ট পাই তবে আমি নিয়ে আসবো, আদারওয়াইজ আমি হয়তো আবার অফ স্ক্রিনে চলে যেতে হবে, কারণ এই কষ্টটা শুধুমাত্র ভাই আপনাদের জন্য। ঠিক আছে, এই যে কষ্টটা করলাম না স্ক্রিনে এভাবে ভাই, মানে প্রত্যেকটা জিনিস অন স্ক্রিনে নিয়ে এভাবে সেট করা, আবার ওইগুলোকে অন স্ক্রিনে এসে বোঝানো, অনেক কষ্ট ভাই। আমি অফ স্ক্রিনে শুধুমাত্র বক বক করে যাব, সমস্যা নাই, হয়ে যাবে, বাট এখানে এগুলো সেট করা আবার এসে বোঝানো অনেক কষ্ট ভাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর রমজান মাসে সবাই ভালো কিছু করেন, এটা হচ্ছে কথা। আসসালামু আলাইকুম।